শীতের সন্ধ্যা, কলকাতার রাজপথের ধুলোবালি, রিকশার টুংটাং শব্দ, মুড়ির ঠোঙায় বেগুনি আর ফুঁ দিয়ে গরম চা খাওয়া মানুষের কোলাহলে শহরটা তার চিরচেনা রূপে মগ্ন। রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সংক্ষেপে রুদ্র, বহু বছর পর কলকাতায় ফিরে এসেছে। সন্ধ্যা 7:30। সে হাঁটছে নীল নটি মঞ্চের দিকে। থিয়েটার হলে আজ বিশেষ নাটক দুঃস্বপ্নের নগরী। রুদ্র থিয়েটারের দরজার সামনে এসে দাঁড়ায়। হলের সামনে বিশাল ব্যানার ঝুলছে, যেখানে নাটকের নামের পাশে গাঢ় অক্ষরে লেখা পরিচালনায় সুমিত রায়চৌধুরী। কলকাতার থিয়েটার জগতে এই নাম এক কিংবদন্তি। গেটের সামনে এক মুহূর্ত দাঁড়িয়ে সে চারপাশটা দেখে। কেউ একজন যেন তাকে অনুসরণ করছে, কিন্তু ভিড়ের মধ্যে চট করে চোখে পড়ে না। মাথা নাড়ালো রুদ্র। বহু বছর বিদেশে কাটিয়েছে। হয়তো এই শহরের চিরাচরিত বিশৃঙ্খলা তাকে বেশি সন্দেহপ্রবণ করে তুলছে। হলের ভিতরে ঢুকে নিজের নির্ধারিত আসনে বসতেই পাশের চেয়ার থেকে কেউ একজন ফিসফিস করে বলল, মিস্টার সেনগুপ্ত, আমার না আপনার সাহায্য খুব দরকার। রুদ্র চমকে পাশ ফিরে তাকালো। এক যুবতী, বয়স 30-এর কাছাকাছি, চাপা শ্যামলা গায়ের রং, গভীর চোখ, তাকে বেশ আকর্ষণীয় করে তুলেছে। না, মুখটা চেনা নয়। আমি কি আপনাকে চিনি? মেয়েটি দ্রুত মাথা নাড়ল। না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনার সাহায্য আমার খুব দরকার। আমার হাতের সময় খুব কম। রুদ্র তাকিয়ে দেখল মেয়েটির কণ্ঠস্বর কাঁপছে, তবু তার চোখে এক ধরনের দৃঢ়তা। আপনার নাম? সন্দীপ্তা, সন্দীপ্তা সরকার। কি চান আপনি? সন্দীপ্তা এদিক ওদিক দেখে নিশ্চিত হলো কেউ শুনছে না। আমি একটা বড়সড় বিপদে পড়তে চলেছি। বিশ্বাস করুন, আমি নির্দোষ, কিন্তু কিন্তু ওরা ওরা আমাকে ফাঁসিয়ে দেবে। রুদ্র ভ্রু কুঁচকাল। ওরা কারা? ওরা? মেয়েটি কিছু বলার আগেই মঞ্চের পর্দা উঠল, আর দর্শকদের করতালির শব্দে তার কথা হারিয়ে গেল। কিন্তু তার চোখে ভয় ছিল, যেন কিছু বলতে চেয়েও পারছে না। রুদ্র অনুভব করল কলকাতার এই চেনা শহরটায় সে এক অচেনা অদৃশ্য বিপদের মধ্যে ঢুকে পড়ছে। কিন্তু কেন, কিভাবে? নীলনটি মঞ্চের মঞ্চাভিনয় শুরু হয়েছে, কিন্তু রুদ্রের মন পড়ে আছে পাশের আসনে বসা রহস্যময়ী মেয়েটির কথায়। সন্দীপ্তা সরকার, সে কি সত্যি বিপদে আছে, নাকি শুধু নাটকীয়তা? তুমি ঠিক কি বলতে চাইছো? সন্দীপ্তা কিছুক্ষণ চুপ থেকে দ্রুত চোখ ঘুরিয়ে আশপাশটা দেখল, তারপর ফিসফিস করে বলল, আমাকে খুন করার পরিকল্পনা হয়েছে। ছায়া বিপ্লব, ওরা ওরা আমাকে মেরে ফেলবে। ছায়া বিপ্লব? এরা কারা? সন্দীপ্তা সংকোচের সঙ্গে একবার মঞ্চের দিকে তাকিয়ে নিয়ে বলল, বাইরে থেকে তো ওরা একটা থিয়েটার গ্রুপ, কিন্তু আসল সত্যিটা খুব ভয়ঙ্কর। ওরা একটা গুপ্ত সংগঠন, যারা সরকারি তথ্য চুরি করে, বিক্রি করে এবং প্রয়োজন হলে খুনও করে। আমি তাদের একজন ছিলাম, কিন্তু সে হঠাৎ থেমে গেল, যেন কিছু বলার সাহস হারিয়ে ফেলেছে। রুদ্র বুঝল ব্যাপারটা খুবই গভীর, বাইরে থেকে বোঝা খুবই মুশকিল। থিয়েটারের জগতে যারা শিল্পী ও নাট্যকার, অথচ এর আড়ালে এক অন্ধকার ষড়যন্ত্র চলছে। তুমি ওদের বিপক্ষে গিয়েছ? সন্দীপ্তা মাথা ঝাঁকালো। আমি তাদের গোপন পরিকল্পনার অনেক কিছু জেনে ফেলেছিলাম, যেটা আমার জানার কথা ছিল না। আমি পালিয়ে এসেছি, কিন্তু ওরা ঠিক আমাকে খুঁজে বের করবে। হঠাৎ থিয়েটারের প্রধান দরজার কাছে একটা সন্দেহজনক ছায়া নড়াচড়া রুদ্রের চোখে পড়ল।
দুজন লম্বা কালো পোশাকের লোক সোজা তাদের দিকে তাকিয়ে আছে। সন্দীপটাও ওদের দেখে ফেলে আতঙ্কিত কণ্ঠে ফিসফিস করল। ওরা এসে গেছে। রুদ্র দ্রুত পরিস্থিতি বোঝার চেষ্টা করল। মঞ্চের নাটক চলছে, দর্শকদের মন মগ্ন, কিন্তু এই ভিড়ের মধ্যেই কোনো এক অদৃশ্য বিপদ ধীরে ধীরে এগিয়ে আসছে। তুমি এখন কোথায় থাকবে? আমি জানি না, কোনো জায়গা নিরাপদ নয়। সন্দীপ তার কণ্ঠে আতঙ্ক। তুমি আমার সাথে চলো, অন্তত এখান থেকে বেরোতে হবে। সন্দীপটা একবার রুদ্রের চোখের দিকে তাকালো। সেখানে সন্দেহ নেই, কেবল দৃঢ় ভরসা। ঠিক আছে। কিন্তু তখনই হলের আলো হঠাৎ মৃদু কমে এলো। মঞ্চের আলো জ্বলে উঠল লালচে আভায়। সেই সঙ্গে হলের প্রবেশদ্বারের কাছে একটা চাপা গুঞ্জন। রুদ্র বুঝতে পারল ওরা শুধু বাইরে নয়, নীলনটি মঞ্চের বাইরে কলকাতার হাওয়া ঠান্ডা, কিন্তু রুদ্রের কপালে বিন্দু বিন্দু ঘাম। সন্দীপ তাকে নিয়ে সে দ্রুত এক গলির ভেতরে ঢুকে পড়ল। থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে সে আর দেখতে পাচ্ছে না, তবে তার অভিজ্ঞতা বলছে তারা এখনো আশেপাশেই আছে। আতঙ্কে সন্দীপটা হাঁপাতে শুরু করেছে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে এসেছে। রুদ্র লক্ষ্য করল মেয়েটা কাঁপছে। আমার বাড়িতে চলো, সেখানে অন্তত কিছুক্ষণ নিরাপদ থাকবে। সন্দীপটা এক মুহূর্ত দ্বিধায় থাকল, তারপর মাথা নাড়ল। বেশ, চলুন। রাত্রি 10টা। কলকাতার বালিগঞ্জ অঞ্চলের নির্জন গলির ভেতরে রুদ্রর ফ্ল্যাট। ছোট্ট অথচ সাজানো। দেওয়ালে পুরনো বইয়ের তাক, একপাশে টেবিল ল্যাম্প জ্বলছে মৃদু হলুদ আলোয়। সন্দীপটা সোফার এক কোণে বসে আছে, হাতের আঙুলগুলো একে অপরের সঙ্গে পেঁচিয়ে রেখেছে। রুদ্র তাকে এক গ্লাস জল এগিয়ে দিল। এখন বলতে পারো, আসলে কি জানো তুমি? সন্দীপটা গ্লাসটা হাতে নিয়ে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর নিচু স্বরে বলল, আমি ছায়া বিপ্লবের অনেক গোপন তথ্য জানি। ওরা শুধু একটা গোপন সংগঠন নয়, অনেক সরকারি তথ্য ওদের কাছে আছে। অনেক নথিপত্র চুরি করেছে ওরা। এই শহরের অনেক ক্ষমতাবান মানুষ ওদের পৃষ্ঠপোষক। কি ধরনের তথ্য? আমি জানি না সবটা, কিন্তু একটা বড় নথি নিয়ে কাজ চলছিল, যেটা সরকারের কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে জড়িত। আমি ওদের ডেটাবেস হ্যাক করে কিছু ফাইল কপি করছিলাম, কিন্তু কিন্তু কি? আমার মনে হয় ওরা টের পেয়ে গেছে। রুদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ব্যাপারটা সত্যি গুরুতর। তুমি এখন কি করবে? সন্দীপটা তাকালো জানালার দিকে, তারপর ফিসফিস করে বলল, আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। এখানে থাকলে আমি বাঁচবো না। আজ রাতে এখানে বিশ্রাম নাও, কাল কিছু একটা উপায় বের করব। সন্দীপটা কিছু বলতে গিয়েও বলল না। ক্লান্ত শরীরে সে পাশের ঘরে চলে গেল। রাত গভীর হতে থাকল। ফ্ল্যাটের চারপাশ নিস্তব্ধ, শুধু দূর থেকে ট্রেনের ঘন ঘন হুইসেলের শব্দ ভেসে আসছে। রুদ্র নিজের ঘরে বসে চিন্তা করছিল। ছায়া বিপ্লব নামটা শুনলেই তার ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল। যদি সন্দীপটা সত্যি বলে থাকে, তবে সে বড় বিপদে পড়তে চলেছে। ঘড়ির কাঁটা রাত 2টো ছুঁই ছুঁই। বাইরে একটা কুকুর হঠাৎ কর্কশ স্বরে ডাকতে শুরু করল, তারপর অদ্ভুত একটা শব্দ করে থেমে গেল। রুদ্র উঠে দরজা খুলে দেখল ফ্ল্যাটের করিডোর সম্পূর্ণ ফাঁকা। সে করিডোরে কিছুটা এগিয়ে বোঝার চেষ্টা করল। না, কোথাও কিচ্ছু নেই, কিন্তু মনের ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। ঘরের দরজার কাছাকাছি আসতেই ভেতর থেকে খুট করে একটা শব্দ শুনতে পেল।
সে ধীরে ধীরে সন্দীপ্তার ঘরের দরজার সামনে এলো, কড়া নাড়ল। সুদীপ্তা, সুদীপ্তা। কোনো সাড়া নেই। রুদ্র এবারে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। তারপর এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। সন্দীপ্তার দেহ মেঝেতে পড়ে আছে, শরীর নিথর, চোখ খোলা, ঠোঁটের কোণ থেকে গাঢ় রক্ত গড়িয়ে পড়ছে মেঝেতে। রুমের জানলাটা খোলা, পর্দা বাতাসে ধীরে ধীরে দুলছে। তারপরেও ঘরের নিস্তব্ধতা এতটাই গা ছমছমে যে রুদ্রর মনে হল মৃত্যু যেন এখানেই দাঁড়িয়ে আছে, অদৃশ্য কিন্তু উপস্থিত। সে ধীরে ধীরে মেয়েটির শরীরের কাছে হাঁটু গেড়ে বসে তার কবজি স্পর্শ করল। না, কোনো নারী স্পন্দন নেই। সন্দীপ্তা মারা গেছে। সন্দীপ্তার হাতে মুঠোয় রুদ্র একটা কাগজের টুকরো পেল। কি লেখা আছে পড়ার সময় নেই, যত্ন করে পকেটে পুরে রাখল। রুদ্র এক মুহূর্ত শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকল। তারপর তার মন কাজ করতে শুরু করল। এটা ফোন। কিন্তু কিভাবে, কারা করল? তবে কি ছায়া বিপ্লব এত দ্রুত তার নাগাল পেয়ে গেল? একটা ব্যাপার পরিষ্কার, এটা শুধু সন্দীপ্তার মৃত্যু নয়, এটা একটা বার্তা, এবং সেই বার্তা রুদ্রের জন্যেই। রাতে নিস্তব্ধতা ভেঙে ফ্ল্যাটের দরজায় জোরে ধাক্কা পড়ল। রুদ্র তখনও সন্দীপ্তার নিথর দেহের পাশে বসে। আতঙ্ক ও হতবুদ্ধিতায় জমে গেছে তার শরীর। দরজার বাইরে থেকে কড়া কণ্ঠ ভেসে এলো, পুলিশ, দরজা খুলুন। রুদ্রের সারা শরীরের রক্ত যেন মুহূর্তে জমে গেল। পুলিশ? এত তাড়াতাড়ি? কে খবর দিল? সে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো, জানালার দিকে তাকালো। এখনই পালাতে হবে, কিন্তু পা সরছে না। দরজায় আবার জোরে ধাক্কা এলো। রুদ্র সেন, আমরা জানি আপনি ভেতরে আছেন, দরজা খুলুন। রুদ্র একবার সন্দীপ্তার রক্ত মাখা শরীরের দিকে তাকালো। নিজের মনেই বলে উঠল, যদি পুলিশ আমাকে এই অবস্থায় দেখে তাহলে আমাকে খুনি হিসাবে সন্দেহ করা হবে, কিন্তু সত্যিটা কিভাবে বোঝাবো? ভেতর থেকে কোনো উত্তর না পেয়ে পুলিশ একজন অফিসার বলল, দরজা ভাঙতে হবে। এখন আর দেরি করা যাবে না। রুদ্র জানালার কাছে গিয়ে নিচে তাকালো। ফ্ল্যাটটা দোতলায়, নিচের সরু গলি, কয়েকটা দোকানের টিনের ছাদ দেখা যাচ্ছে। একটা ঝুঁকি নিতেই হবে। দরজা ভাঙার শব্দ শোনা গেল। রুদ্র সময় নষ্ট না করে দ্রুত জানালা দিয়ে নিচের টিনের ছাদের দিকে লাফ দিল। সজোরে গিয়ে পড়ল টিনের ছাদে, তারপর গড়িয়ে রাস্তায়। উঠতে গিয়ে হাঁটুর নিচে ব্যথা অনুভব করল। টিনের ছাদে কোথাও খোঁচা লেগে প্যান্ট ছিঁড়ে অনেকখানি কেটে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। দাঁড়াতে গিয়ে একটু টলে গেল রুদ্র, ব্যথায় কাতরে উঠল। চারিদিক থেকে পুলিশের বাঁশির আওয়াজে পুরো পাড়াটা জেগে উঠেছে। ফ্ল্যাটের জানালা থেকে রিভলভার হাতে একজন অফিসার রুদ্রকে তাক করে গুলি চালালো। গুলিটা টিনের ছাদে ঝনঝন আওয়াজ তুলে অন্ধকারে হারিয়ে গেল। রুদ্র পুরো শরীরটা ছুঁড়ে দিল দোকানের শেডের দিকে। তবুও সে নিজেকে ধরে রাখতে পারল না। ব্যথা উপেক্ষা করে উঠে দাঁড়ালো, দ্রুত অন্ধকার গলির দিকে দৌড় দিল। পেছনে পুলিশের চিৎকার ভেসে এলো, ও পালাচ্ছে, ধরো ওকে, ধরো। রুদ্র হৃদস্পন্দন তখনও দ্রুত চলছে। সে এক অচেনা গলিতে লুকিয়ে আছে। পুলিশ শহর জুড়ে তার খোঁজ চালাচ্ছে। পুরো কলকাতা যেন তার বিরুদ্ধে। সে বুঝতে পারছিল না পুলিশ এত দ্রুত কিভাবে হাজির হলো।
তবে কি কেউ আগে থেকেই এই খুনের ফাঁদ পেতেছিল, নাকি ছায়া বিপ্লব ইচ্ছে করে সবকিছু এমনভাবে সাজিয়েছে যাতে সে অপরাধী প্রমাণিত হয়? এখন একটা জিনিস পরিষ্কার, সে যতক্ষণ কলকাতায় আছে ততক্ষণ বিপদে। হাত পকেটে ঢুকিয়ে মোবাইল বের করল, কাউকে ফোন করার দরকার, কিন্তু কাকে? পুলিশ তার খোঁজ করছে। পরিচিত কেউ সাহায্য করলেও সে বিপদে পড়তে পারে। হঠাৎ তার মাথায় একটা নাম এলো, সত্য। কিন্তু নিজের মোবাইল ব্যবহার করলে ট্র্যাক হওয়ার সম্ভাবনা বেশি। ভাবনার সময় নেই, সত্যকে নাম্বার ডায়াল করল। পারভিন এবং তন্দ্রা চক্রবর্তীকে টিম ফিকশন হাটের তরফ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমাদের চ্যানেলের গল্প প্রথমবার শুনে থাকলে সাবস্ক্রাইবটা করে নিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। শুনতে থাকুন বিচিত্র বীর্যের কলমে টান টান গোয়েন্দা থ্রিলার গল্প নীল নটি রহস্য। হ্যালো, কে? সত্যক, সত্যক, আমি রুদ্র। শুনতে পারছিস? রুদ্র? হ্যাঁ। এই রাত্রে ফোন করেছিস? কি রে, কিছু হয়েছে? বড় বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করতে পারবি? সত্য কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আরে বলেই দেখ না। আমাকে পালাতে হবে, কিছুদিন লুকিয়ে থাকতে চাই। পুলিশের সন্দেহ আমার ওপর পড়েছে, কিন্তু আমি নির্দোষ। সত্যক আরো কয়েক সেকেন্ড চুপ করে রইল। কি করেছিস? কি? কিচ্ছু করিনি, কিন্তু একটা খুনের ঘটনা আমাকে ফাঁসানো হয়েছে। খুন? সত্যকের গলা বিস্ময় ভারী হয়ে উঠল। এখন কিচ্ছু বলতে পারবো না, শুধু বল তোর কাছে কটা দিন লুকিয়ে থাকতে পারবো কিনা। সত্যক এক মুহূর্ত ভাবল, তারপর বলল, ঠিক আছে, তুই আগে বাড়ি আয়, তারপর হয় ব্যবস্থা করছি। আর হ্যাঁ, সাবধানে থাকিস। ফোন কেটে দিল। রুদ্র প্রথমে সিমটা খুলে নিয়ে দু টুকরো করে দিল, তারপরে একটা আধলা ইট দিয়ে ফোনটাকে ভেঙে ফেলল। রুদ্র বুঝল এটাই তার একমাত্র উপায়। সারা রাস্তায় এসে টুকরোগুলো ছড়াতে থাকল। কলকাতার সরু গলির মধ্যে দিয়ে ছুটছিল রুদ্র। শরীরের প্রতিটি পেশি ব্যথায় জর্জরিত, মুখে ক্লান্তির ছাপ। পেছনে পুলিশের সাইরেনের শব্দ কানে আসছিল, যদিও এখনো তারা তাকে খুঁজে পায়নি। সত্যকের বাড়ির সামনে এসে দরজায় 3 বার দ্রুত নক করল রুদ্র। কয়েক সেকেন্ড অপেক্ষার পর দরজা খুলে গেল। সত্যক দরজার ফাঁক দিয়ে তাকিয়ে প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর দ্রুত রুদ্রকে ভেতরে টেনে নিল। তুই ঠিক আছিস? সত্যক উদ্বিগ্ন গলায় বলল। রুদ্র নিঃশ্বাস ফেলছে জোরে জোরে। ঠিক আছি বললে ভুল হবে, তবে বেঁচে আছি। সত্যক দরজা বন্ধ করে দিল। রুদ্রকে সোফায় বসতে বলল। তাড়াতাড়ি একটা ওষুধের বাক্স বের করল। শালা, তোকে দেখে মনে হচ্ছে যেন 5 বছর জেল খেটে এসেছিস। হাতের পায়ের কি হাল করেছিস? আগে কাটা জায়গাগুলো একটু পরিষ্কার করে দিস, দাঁড়া। রুদ্র তেমন কোনো প্রতিবাদ করল না। সত্যক ব্যান্ডেজ বাঁধতে বাঁধতে বলল, তুই কি করে খুনের সাথে জড়িয়ে পড়লি? আমি জানতাম না এরকম কিছু হবে, কিন্তু আমি কিছুই করিনি, সত্যি বলছি। আমি জানি তুই খুন করিসনি, কিন্তু তোর এখন যা অবস্থা, কলকাতায় তোর জন্য থাকা একদম নিরাপদ নয়। সত্যক একটা নতুন জামা প্যান্ট বের করে রুদ্রের দিকে বাড়িয়ে দিল। এনে, তোর জামা কাপড়গুলোতে সব রক্ত লেগে আছে, গায়ে পড়ে থাকলে যে কেউ ধরে ফেলবে। রুদ্র কোনো কথা না বলে কোট প্যান্ট নিয়ে বাথরুমে চলে গেল।
কয়েক মিনিট পর পরিষ্কার জামা পরে ফিরে এলো। এই তো, এখন তো দেখতে বিদেশ ফেরতছি রুদ্রর মতনই লাগছে। সত্যক হেসে বলল। তারপর সে একটা থালা নিয়ে এলো, যাতে ভাত, ডাল, সবজি আর ডিম ভাজা ছিল। তুই খেয়ে নে আগে, খালি পেটে চিন্তা করা যায় না। রুদ্র এক মুহূর্ত ইতস্তত করল, তারপর খেতে শুরু করল। খাবার মুখে দেওয়ার সাথে সাথেই সে বুঝল তার সত্যিই খিদে পেয়েছিল। এখন বল, তোর প্ল্যান কি? রুদ্র কপাল কুঁচকে বলল, ভেবে পাচ্ছি না। সত্যি বলছি, পালিয়ে বেড়ানো আমার স্বভাব নয়, কিন্তু যদি থেকে যাই তাহলে তো ধরা পড়ব। সত্যক বেশ গম্ভীর। ঠিক বলছিস, কলকাতা তোর জন্য এখন জাহান্নাম। তোকে এই শহর ছাড়তেই হবে। কিন্তু কোথায় যাব? সত্যক চিন্তা করে বলল, দার্জিলিং। পাহাড়ে এখন অনেক ভিড়, সেখানে গা ঢাকা দেওয়াটা মোটামুটি সহজ হবে। আমারও কিছু চেনা জানা আছে ওখানে। কিন্তু দার্জিলিং যেতে হলে তো ট্রেন বা বাস ধরতে হবে, কিন্তু স্টেশন আর বাস স্ট্যান্ডে তো পুলিশ নিশ্চয়ই অপেক্ষা করবে। সত্যক একটু হাসল। সেটাই তো সমস্যা। ট্রেন বা বাসে করে গেলে নিশ্চিত ধরা পড়বি। আমাদের অন্য প্ল্যান করতে হবে, বুঝলি? রুদ্র তাকিয়ে রইল সত্যকের দিকে। তোর কোনো প্ল্যান আছে? একটাই উপায় আছে, রাতের ফ্লাইট ধরে বাগডোগরা যেতে হবে। সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি দার্জিলিং। রাইট, মানে বিমানবন্দরে তো নিরাপত্তা অনেক কড়া থাকে। হ্যাঁ, তো কি হয়েছে? লোকাল ডোমেস্টিক ফ্লাইট অত কড়াকড়ি থাকে না। ফিটফাট স্মার্ট লোকেদের মতন এমনিতেই কিছু বলে না তারা। দাঁড়া, আগে ফোনটা করে একটা টিকিটের ব্যবস্থা করি। এখন শুধুমাত্র ভালোই ভালো এয়ারপোর্টে পৌঁছাতে হবে। রুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। রাত তখন প্রায় 2:30। সত্যক নিজের পুরনো গাড়িটা বারান্দা থেকে বের করল। এই গাড়িটা করে তোকে নিয়ে যাচ্ছি, বুঝলি? কোনো ট্যাক্সি নয়। বাইরের কাউকে এখন জানানো যাবে না। সাবধানে চালাস, ধরা পড়লে শেষ। আরে ভরসা রাখ ভাই। গাড়ি শহরের রাস্তায় ছুটতে লাগলো। এয়ারপোর্টের দিকে যেতে যেতে সত্যক বলল, একটা কথা বল রুদ্র, এবার কি তবে সত্যিটা বের করতে পারবি? রুদ্র জানালার বাইরে তাকিয়ে বলল, পারতেই হবে, না হলে আমি সারা জীবন পালিয়ে বেড়াবো। এয়ারপোর্টের পার্কিং লটে গাড়ি থামালো সত্যক। এটাই কিন্তু তোর কাছে শেষ সুযোগ রুদ্র, সাবধানে থাকিস। রুদ্র সত্যকের কাঁধে হাত রাখল। তুই না থাকলে আমি হয়তো ধরা পড়ে যেতাম। কৃতজ্ঞতা রইল ভাই। কৃতজ্ঞতা রাখিস না বন্ধু, সত্যিটা বের করলেই হবে। রুদ্র শেষবার সত্যকের দিকে তাকিয়ে তারপর এয়ারপোর্টের ভেতরে ঢুকে পড়ল। তার বুকের ভেতর ধুকপুক করছে। বোর্ডিং পাস দেখিয়ে নিরাপত্তা পার হয়ে এসে বিমানের সিটে বসে পড়ল। ঘণ্টাখানেক পর বিমান ধীরে ধীরে রানওয়েতে গতি বাড়াল। রুদ্র জানালা দিয়ে কলকাতার আকাশের দিকে তাকাল। বিমানের চাকা মাটি ছাড়ল। রুদ্র অজান্তেই একটা দীর্ঘশ্বাস ফেলল। পেছনে রয়ে গেল কলকাতা। সামনে অপেক্ষা করছে দার্জিলিংয়ের রহস্যময় পাহাড়। রুদ্র যখন বাগডোগরা এয়ারপোর্টের বাইরে বেরিয়ে এলো, তখনও রাতের নিস্তব্ধতা এক ফোঁটাও কাটেনি। ভোরের আবছা আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। সামনের পার্কিং লটে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে, যেগুলো মূলত পর্যটকদের দার্জিলিং বা কার্শিয়াংয়ের মতো পাহাড়ি জায়গায় নিয়ে যায়। গাড়ির দরজার কাছে দাঁড়িয়েছিল সে। তার বুকের মধ্যে অদ্ভুত এক উত্তেজনা। একদিকে পুলিশের খপ্পর এড়ানোর চিন্তা, অন্যদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করার
লড়াই। মাফ করবেন, আপনি কি দার্জিলিং যাচ্ছেন? হঠাৎই এক নারী কণ্ঠ রুদ্রকে চমকে দিল। সে ঘুরে তাকিয়ে দেখল বছর 30-এর এক স্মার্ট তরুণী তার দিকে তাকিয়ে আছে। সুশ্রী চেহারা, ছিপছিপে গড়ন, পরনে জিন্স আর জ্যাকেট, কাঁধে একটা বড় স্লিং ব্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকেই যাচ্ছে। আমিও দার্জিলিং যাচ্ছি, শেয়ারে যেতে চাই, আপনি যদি কিছু মনে না করেন। রুদ্র খানিক চিন্তা করল। অচেনা লোকের সঙ্গে গাড়ি ভাগাভাগি করা নিরাপদ কিনা সে নিশ্চিত ছিল না, কিন্তু এখন কিছু সন্দেহজনক কাজ করলে বিপদ বাড়বে। তাই মাথা নেড়ে বলল, ঠিক আছে, আসুন। আপনার নাম জানতে পারি? রাহুল বোস। গাড়ি পাহাড়ি পথে ছুটতে শুরু করল। জানালার বাইরে ঘন কুয়াশা, মাঝে মাঝে গাছপালা ঢেকে দিচ্ছে পথ। মেয়েটি তখন জানালার বাইরে তাকিয়ে বলল, আমি পামেলা রয়, কলকাতা থেকে এসেছি, পেশায় সাংবাদিক। রুদ্র একটু মাথা ঝাঁকালো, কিন্তু বেশি কিছু বলল না। পামেলা একবার রুদ্রের দিকে তাকিয়ে বলল, আপনি কি বরাবরই খুব চুপচাপ, নাকি কোনো ঝামেলায় ফেঁসে গেছেন? পামেলার কথায় যেন আকাশ ভেঙে পড়ল তার মাথায়। হাজার প্রশ্ন আর সন্দেহ মাথার ভেতরে জট পাকিয়ে যাচ্ছে। কি বলবে কি বলবে না সে বুঝে উঠতে পারছে না। আপনি কি স্মোক করেন? রুদ্র জিজ্ঞাসা করল। পামেলা মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝাল। রুদ্র পামেলাকে একটা সিগারেট দিয়ে নিজেও একটা সিগারেট ধরালো। গাড়ির পেছনের দিকের দুদিকের জানালা দিয়ে তামাকের ঘন ধোঁয়া ঘন কুয়াশায় ধীরে ধীরে মিশে যেতে লাগল। রুদ্রর মনের ভেতরে নিজের আত্মবিশ্বাস ফিরে এলো। তা আপনার হঠাৎ কেন মনে হলো আমি ফেঁসে যেতে পারি? না, এমনি। বেড়াতে যাচ্ছেন? এটা তো ভারী অদ্ভুত। কথায় কথায় পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেয়। আর চোখে মেয়েটার দিকে দেখল রুদ্র। পামেলা খুব স্বাভাবিকভাবে বসে আছে, কিন্তু ওর চোখ দুটো অদ্ভুত। বড় বড় চোখ দুটো কাজল ঘেরা, দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, গভীর। হ্যাঁ, কিছুদিনের জন্য দার্জিলিং যাচ্ছি। বিদেশে চাকরি করি, তাই ছুটিতে এসেছি। ও, কোথায় কাজ করেন? সিঙ্গাপুরে একটা সফটওয়্যার কোম্পানিতে। ভালো তো। দার্জিলিংয়ে কদিন থাকবেন? ঠিক জানি না কদিন থাকবো, মনে হয়। কথা শেষ হতেই পামেলা তার মোবাইল বের করল এবং মেসেজ পড়তে শুরু করল। কিছুক্ষণ পর সে নিচু স্বরে বলল, কলকাতায় গতকাল একটা মার্ডার হয়েছে, শুনেছেন? রুদ্র চোখের পাতা একবার কাঁপিয়ে শান্ত গলায় বলল, কি হয়েছে? এক তরুণী খুন হয়েছে। শুনেছি সন্দেহভাজন খুনি এখনো পলাতক। পুলিশ শহর জুড়ে খুঁজছে তাকে। রুদ্র জানালার বাইরে তাকিয়ে রইল। তার শরীরের প্রতিটি পেশি শক্ত হয়ে উঠল, কিন্তু মুখে কোনো পরিবর্তন দেখা গেল না। কিন্তু খুনি কে? পামেলা একটু উৎসাহ নিয়ে বলল। রুদ্র সংক্ষেপে বলল, পুলিশ জানে না। কয়েকজনের উপর সন্দেহ করছে, কিন্তু নিশ্চিত নয়। রুদ্র আর কোনো কথা বলল না। সে জানে পামেলা যা বলছে তার পেছনে এক নির্মম বাস্তবতা লুকিয়ে আছে। খুনি হিসেবে পুলিশের চোখে সেই এখন সন্দেহভাজন। প্রায় 1 ঘন্টা গাড়ি চলার পর চালক বলল, দাদা, সামনে একটা ছোট হোটেল আছে, সেখানে কিছু খেয়ে নিতে পারেন। ভালোই হবে, আমারও দারুণ খিদে পেয়েছে। রুদ্র মাথা নেড়ে রাজি হল। গাড়ি পাহাড়ের পাশে একটা ছোট খাবারের দোকানের সামনে দাঁড়ালো। পামেলা আগে নামল, তারপর রুদ্র। কিন্তু নেমে হাঁটুর ব্যথায় সামান্য কুঁকড়ে গেল। পামেলা লক্ষ্য করে বলল,
আপনি খোঁড়াচ্ছেন? এমন কিছু নয়, হাঁটুতে একটু ব্যথা আছে। 40-এর আগেই হাঁটুতে বাত ধরিয়েছেন নাকি? বয়সের সাথে ব্যথা আসবেই। আপনি বেশি কথা বলেন না, অত্যন্ত রহস্যময় মানুষ মনে হচ্ছে। ডেট করতে হবে আপনার সঙ্গে। রুদ্র মুখে কিছু বলল না, সে শুধু দোকানের ভেতর ঢুকে বসে পড়ল। মেয়ে। চা ও ব্রেড অমলেট অর্ডার করা হলো। পামেলা আর রুদ্র খাবার খেতে খেতে সামনের পাহাড়ি দৃশ্য দেখতে লাগলো। ঠিক সেই সময় হঠাৎ করে একজন অচেনা লোক তাদের টেবিলের সামনে এসে দাঁড়ালো। গায়ে ময়লা প্যান্ট, পুরনো চামড়ার জ্যাকেট, চোখে কালো চশমা। লোকটি কিছুক্ষণ রুদ্রের দিকে তাকিয়ে রইল। রুদ্র অনুভব করল তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। রুদ্রবাবু, লোকটি নিচু স্বরে জিজ্ঞাসা করল। রুদ্রের ভেতরটা ধক করে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে শান্তভাবে বলল, আপনি কে? পামেলা অবাক হয়ে তাকিয়ে থাকল। লোকটি একটু এগিয়ে এসে বলল, আপনার সঙ্গে কিছু কথা আছে, বাইরে আসবেন। রুদ্র পামেলার দিকে তাকিয়ে সামান্য হাসল, তারপর উঠে দাঁড়াল। দেখি কি কথা আছে। সে ধীরে ধীরে লোকটির সঙ্গে বাইরে গেল। পাহাড়ি বাতাসে হালকা ঠান্ডা অনুভূত হচ্ছে। রুদ্রের মনের মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এই লোকটা কে? সে কি পুলিশের লোক, নাকি অন্য কোনো বিপদ অপেক্ষা করছে? রুদ্র জানে এ যাত্রা সহজ হবে না। সামনে হয়তো আরো বড় বিপদ অপেক্ষা করছে। রুদ্র পাহাড়ি দোকানের বাইরে এসে দাঁড়াতেই লোকটি ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তার পরনে ধুলো মাখা সোয়েটার, চোখ দুটো ভেতরের কোটরে বসে গেছে। লোকটি চারপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল, যেন কেউ তাকে অনুসরণ করছে কিনা তা নিশ্চিত হতে চাইছে। আপনি রুদ্র সেন না? রুদ্র কিছুটা হতবাক। পাহাড়ের এই নির্জন জায়গায় তাকে চেনে এমন কেউ থাকার কথা নয়। হ্যাঁ, কিন্তু আপনি কে? লোকটি চারপাশে আবারও তাকিয়ে বলল, আমি নীলনটি মঞ্চের কর্মী। আমি জানি সন্দীপটা কাকে ভয় পাচ্ছিল। রুদ্রের শরীরে শীতল স্রোত বয়ে গেল। সে দ্রুত তাকিয়ে দেখল পামেলা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের কথোপকথনে মনোযোগ দিচ্ছে না। রুদ্র এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি জানো? লোকটি একটু থেমে গলা নামিয়ে বলল, আপনাকে ফাঁসানো হয়েছে। সন্দীপটা একটা গুরুত্বপূর্ণ তথ্য জানত, যেটা ওর জানার কথা ছিল না। সেই কারণেই ওকে খুন করা হয়েছে। রুদ্রের বুকের মধ্যে কেমন যেন ধক ধক করতে লাগলো। সে জানে এই তথ্য তার জন্য জীবন মরণের প্রশ্ন হতে পারে। সে দ্রুত জিজ্ঞেস করল, কে খুন করছে ওকে? কি তথ্য ছিল ওর কাছে? এটা দেখুন। সে পকেট থেকে ছোট্ট কাগজের টুকরোটা বের করল। এটি সন্দীপ তার হাতের লেখা। সে খুন হওয়ার দিন সকালে লিখে গিয়েছিল। হিমালয় থিয়েটার, এরপর কুসুম। রুদ্র বুঝতে পারছিল না কুসুম বলতে কি বোঝানো হয়েছে। রুদ্র ইতস্তত করছিল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আতঙ্ক কাজ করছে। ঠিক তখনই একটা গাড়ির আওয়াজ হলো। তারপরই ভোঁ ভোঁ শব্দ করে একটা কালো বাইক তীব্র গতিতে তাদের দিকে এগিয়ে এলো। সাবধান! রুদ্র চিৎকার করে উঠল, কিন্তু কিছু বোঝার আগেই পেছন থেকে একটা শব্দ হলো। লোকটা বুকে হাতে দিয়ে দুলতে দুলতে মাটিতে পড়ে গেল। রক্ত গড়িয়ে দোকানের সামনে ছড়িয়ে পড়ল। বাইকটা পালিয়ে গেল। যাবার আগে আরেকটা গুলি চালালো। সেটা রুদ্রের পাশের একটা বাঁশের খুঁটিতে লাগলো। পামেলা ততক্ষণে ছুটে এসেছিল। সে বেশ আতঙ্কিত। আমাদের এখান থেকে বেরোতে হবে। রুদ্রের হাত পা হিম হয়ে এলো।
কিন্তু সে জানত এখন একটা মুহূর্ত দেরি করা চলবে না। চারপাশের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করেছিল। দোকানের মালিক বিস্ময়ে তাকিয়ে রইল, আর কয়েকজন দৌড়ে এসে মৃতদেহের আশেপাশে ভিড় জমাচ্ছিল। পামেলা দ্রুত রুদ্রের হাত টেনে ধরল। এখানে থাকলে পুলিশ আসবে আর তুমি বিপদে পড়বে, গাড়িতে ওঠো। রুদ্র কোনো কথা না বলে পামেলার সঙ্গে দ্রুত গাড়ির দিকে দৌড় দিল। পেছনে ভিড় বাড়ছিল, কারোর কারোর মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পামেলা গাড়ি স্টার্ট দিতেই রুদ্র দরজা খুলে উঠে পড়ল। গাড়ি গর্জন করে রাস্তার দিকে ছুটে গেল। রুদ্র জানালার বাইরে তাকিয়ে দেখল কয়েকজন লোক মোবাইলে কথা বলছে, হয়তো পুলিশে খবর দিচ্ছে। কিছু বুঝলেন মিস্টার রাহুল বোস নাকি রুদ্র সেন? পামেলা গম্ভীর স্বরে বলল, কেউ আপনাকে ঠিক পছন্দ করছে না। কালো বাইকটাকে আমি রাস্তায় বেশ কয়েকবার দেখেছি। তোমার ওপর নজর রাখা হচ্ছে মিস্টার রুদ্র, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? গাড়ি তখন পাহাড়ি পথে দ্রুত গতিতে ছুটে চলেছিল। পেছনের ভয়ঙ্কর ঘটনাটা যেন ধোঁয়ার মতো মিলিয়ে যাচ্ছে। কিন্তু রুদ্র জানত এই খুনের রহস্য তাকে ছাড়বে না। সে জানালার বাইরে তাকিয়ে দেখল পাহাড়ি রাস্তার দুপাশে গভীর গিরিখাত নেমে গেছে। রাস্তার উপর কুয়াশার চাদর বিছিয়ে আছে, চারপাশ শুনশান। কিন্তু এই নিস্তব্ধতার মধ্যেও তার মনে হচ্ছে কেউ যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ রিয়ার ভিউ মিররে একটা কালো এসইউভি আর দুটো মোটর বাইককে দ্রুত তাদের দিকে আসতে দেখা গেল। পামেলা, আমাদেরকে কেউ অনুসরণ করছে, চাপা গলায় বলল রুদ্র। পামেলা জানালার বাইরে তাকিয়ে বলল, হ্যাঁ, আমিও লক্ষ্য করেছি। গাড়ির গতি বাড়ান ড্রাইভার দাদা। ওরা যদি আমাদের পিছনে লেগে থাকে তাহলে সহজে ছাড়বে না। ড্রাইভার মাথা নাড়ল, তারপর দ্রুত অ্যাক্সিলেটরে চাপ দিল। আমাদের ঠিক পিছনেই আছে ওরা, উত্তেজিত কণ্ঠে বলল পামেলা। পিছনের এসইউভির জানালা নামিয়ে একজন বন্দুক বের করল। ওরা গুলি চালাবে, রুদ্র সতর্ক করে দিল। ঠিক তখনই একটা গুলি ছুটে এসে গাড়ির পেছনের কাঁচ ভেঙে চুরমার করে দিল। ওরা তো সত্যি আমাদের মারতে এসেছে। চুপ করুন আর গতি বাড়ান, কঠিন স্বরে বলল রুদ্র। গাড়ির গতি বাড়ছে, কিন্তু পেছনের বাইকগুলো গতি বাড়িয়ে ফেলল। ড্রাইভার দ্রুত বাঁ দিকে মোড় দিল। রাস্তা এক লেনের মতো সরু, দুপাশে উঁচু পাহাড়। এসইউভি একটু পিছিয়ে পড়ল, কিন্তু বাইকগুলো থামল না। তাদের লক্ষ্য করে আবার একটা গুলি ছোড়া হলো। রুদ্র জানালার বাইরে থেকে দেখল একটা বাইক ট্রেলে ঢুকে গেছে এবং ধীরে ধীরে তাদের গতি অনুসরণ করছে। ওরা এখনো আমাদের ছেড়ে দেয়নি। কোনোভাবে ওদের পথ আটকাতে হবে। রুদ্র চট করে গাড়ির দরজা খুলে পাশের পাহাড়ের ঢাল থেকে একটা বড় পাথর তুলে নিল এবং বাইকের দিকে ছুঁড়ে মারল। পাথর গিয়ে বাইকের সামনে চাকার সঙ্গে ধাক্কা খেল। বাইকটা ভারসাম্য হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ল। আরেকটি বাইক তখনও ধাওয়া করছিল, কিন্তু রুদ্র বুঝতে পেরেছে এবার পালানোর সুযোগ এসেছে। সামনে সামনে একটা জায়গা আছে যেখানে আমরা লুকিয়ে থাকতে পারবো। ড্রাইভার দ্রুত গতি বাড়িয়ে রাস্তার বাঁক ঘুরে একটা পরিত্যক্ত চায়ের দোকানের পেছনে গিয়ে গাড়ি থামালো। এখানে আমরা কিছুক্ষণ লুকিয়ে থাকতে পারবো। চায়ের দোকানের ভেতরে একটা ভাঙা কাঠের বেঞ্চে বসেছিল রুদ্র আর পামেলা। বাইরে পাহাড়ি রাতের হাওয়া বইছিল। কুয়াশার আস্তরণ ধীরে ধীরে ঘন হয়ে আসছিল। পামেলা এক দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে রইল। রুদ্র জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল এসইউভি আর বাইক কোথাও দেখা যাচ্ছে না। সে একটা গভীর শ্বাস নিল, কিন্তু জানত এই ধাওয়া এখনো শেষ হয়নি। এবার বলুন তো মিস্টার রুদ্র, কেন সবাই আপনার পেছনে লেগেছে?
কারণ আমার কাছে এমন কিছু তথ্য আছে যা অনেকের বিপদ ডেকে আনতে পারে। কোন তথ্য? রুদ্র কয়েক মুহূর্ত চুপ করে রইল। আমার প্রথমে ধারণা ছিল না পামেলা, কিন্তু সন্দীপ তার খুনের পর থেকে বুঝতে পারছি আমি একটা বড় ঝামেলায় জড়িয়ে পড়েছি। পামেলা তাকিয়ে রইল, অপেক্ষা করছে। সন্দীপদাকে আমি চিনতাম না। নীলনটি মঞ্চতে থিয়েটার দেখতে গিয়ে আচমকা ওর সাথে পরিচয়। খুব আতঙ্কে ছিল ও। বলল ও এমন কিছু জেনে ফেলেছে যা কারোর জানার কথা নয়। কি বলছিল সন্দীপদা? স্পষ্ট কিছু বলেনি। তারপর? আমাকে বলল শুধু রাতটুকু থাকতে দেওয়ার জন্য। ওই রাতেই সে খুন হলো। পুলিশ আমাকে সন্দেহ করলো আর আমি এখন পালাতক। আচ্ছা, ওই বয়স্ক লোকটা কাগজের টুকরো দিল দেখলাম। রুদ্র পকেট থেকে সেই কাগজটা বের করলো এবং পামেলার দিকে বাড়িয়ে দিল। হিমালয় থিয়েটার, এরপর কুসুম, গোয়েন্দা আসছে। পামেলা কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। এই কুসুম কে? জানি না, কিন্তু আমি নিশ্চিত এই নামটা খুব গুরুত্বপূর্ণ। পামেলা এক মুহূর্ত চুপ থেকে বলল, তুমি বিশ্বাস করবে কিনা জানি না রুদ্র, কিন্তু আমিও একটা তদন্ত করছি। তুমি? কিসের তদন্ত? ছায়া বিপ্লব নাট্যদল সম্পর্কে। ছায়া বিপ্লব? হ্যাঁ, এটা একটা নাট্যদল, কিন্তু এর আড়ালে কি চলছে জানো? না, কিন্তু আমার সন্দেহ হয়েছিল। এই দলের নামে নাটকের আড়ালে একটা ব্লু ফিল্ম চক্র চলছে। দার্জিলিংয়ের হিমালয় থিয়েটার তাদের মূল ঘাঁটি। রুদ্র রীতিমতো শিউরে উঠল। তাহলে সন্দীপটা সেটা জেনে ফেলেছিল? ঠিক তাই, আর তাই ওকে মেরে ফেলা হয়েছে। তাহলে আমাকে নিশ্চিহ্ন করতে চাইছে, কারণ আমার হাতে ওই সূত্রগুলো আছে। তুমি শুধু সূত্র জানো না, তুমি ভুল সময় ভুল জায়গায় ছিলে। এখন তুমি ওদের টার্গেট। রুদ্র কপালে হাত রেখে বলল, কিন্তু কুসুমকে, ওর সঙ্গে এই চক্রের কি সম্পর্ক? রুদ্র বলতে যাচ্ছিল, ঠিক তখন কারোর পায়ের আওয়াজ শোনা গেল। কেউ আসছে। পামেলা ফিস ফিস করে বলল। রুদ্র আর পামেলা দুজনেই সতর্ক হয়ে গেল, কারণ তারা জানতো এখনো তারা পুরোপুরি নিরাপদ নয়। চায়ের দোকানের বাইরে হালকা কুয়াশা ঘনিয়ে আসছিল। ঠান্ডা হাওয়ায় পাহাড়ি রাস্তা আরো রহস্যময়। যখন রুদ্র আর পামেলা কথা বলছিল, হঠাৎ একজন এসে দাঁড়ালো। মধ্যবয়স্ক মোটাসোটা লোকটির গায়ে খয়েরি রঙের ওভারকোট চাপিয়ে রেখেছে। মাথায় টুপি, চোখে ভারী ফ্রেমের চশমা, পুরনো টাইপের একটা চামড়ার ব্যাগ কাঁধে থেকে ঝুলছে, মুখে মৃদু হাসি। পামেলা সতর্ক দৃষ্টিতে লোকটার দিকে তাকালো। আপনি কে? লোকটি চশমার ফ্রেমটা একটু উঁচু করে চোখ ঘুরিয়ে বলল, আগে অধমের নাম পতিত পাবন গোয়েন, তবে বন্ধুরা আমাকে গোয়েন্দা বলেই ডাকে। তাহলে আপনি সেই গোয়েন্দা? আমাদের খোঁজ পেলেন কিভাবে? গোয়েন্দা মৃদু হাসল। যখন মানুষ বিপদে পড়ে তখন তাকে খুঁজে নিতে হয় না, সে নিজেই রহস্যের কেন্দ্রে চলে আসে। আমি আসলে সন্দীপদার হয়ে কাজ করছিলাম, আর তারপর দেখলাম তোমরাও এই রহস্যের সাথে জড়িয়ে পড়েছ। আপনি ঠিক কি জানেন গোয়েন্দা? গোয়েন্দা একটু গম্ভীর হলো, তারপর আস্তে আস্তে বলল, সন্দীপদা আমার ক্লায়েন্ট ছিল। ও আমার কাছ থেকে ইন্স্যুরেন্স করিয়েছিল। খুন হবার বেশ কয়েকদিন আগে সে আমার সাথে দেখা করে বলেছিল সে খুব গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছে। তাহলে সন্দীপটা কি জানতে পেরেছিল? গোয়েন্দা একটা সিগারেট বের করে ধরালো, তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সন্দীপটা বলেছিল ছায়া বিপ্লব নাট্যদল শুধু একটা নাটকের দল নয়, এরা একটা গোপন চক্র চালায়। তা ওরা মূলত হিমালয় থিয়েটারের আড়ালে একটি ব্লু ফিল্ম চক্র চালায়। রুদ্র আর পামেলা
বিস্ময় একে অপরের দিকে তাকালো। ব্লু ফিল্ম চক্র? হ্যাঁ, সাধারণত উঠতি মডেল, থিয়েটার অভিনেত্রী বা আর্থিক সংকটে থাকা মেয়েদের অভিনয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে ওরা ব্ল্যাকমেইল করত। আর সন্দীপটা হয়তো সেই দলের কোনো গোপন তথ্য পেয়ে গিয়েছিল। তাহলে কি সন্দীপটাকে মেরে ফেলা হয়েছে এই কারণেই? গোয়েন্দা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, আমার ধারণা ও কিছু এমন প্রমাণ পেয়েছিল যা ওদের গোটা চক্রটাকে ফাঁস করে দিতে পারত। কিন্তু কুসুম নামের ব্যাপারটা কি? এই নামটা ওর হাতের লেখা নোটে ছিল। গোয়েন্দা এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর বলল, কুসুম, হ্যাঁ, আমি নামটা শুনেছি। রুদ্র আর পামেলা সতর্ক হয়ে উঠল। কি এই কুসুম? কুসুম ছিল একসময়কার থিয়েটার অভিনেত্রী, তবে হঠাৎ সে নিরুদ্দেশ হয়ে যায়। অনেকে বলে সে আত্মহত্যা করেছে, কিন্তু আমি বিশ্বাস করি না। তাহলে সে কি ব্লু ফিল্ম চক্রের শিকার? সম্ভবত। আর যদি সন্দীপ তার সত্যি তার সম্পর্কে কিছু জানতো, তাহলে সেটাই ওর মৃত্যুর কারণ হতে পারে। তাহলে আমাদের এখন কি করা উচিত? গোয়েন্দা এবার দৃঢ় কণ্ঠে বলল, আমাদের প্রথমেই হিমালয় থিয়েটারের খোঁজ নিতে হবে। ওখানেই সবকিছুর উত্তর আছে। কিন্তু ওরা যদি আমাদের চিনে ফেলে? আরে চিনতে দাও না, ক্ষতি কি? শিকার ধরতে গেলে শিকারীকে শিকারীর কাছাকাছি যেতে হয়, শিকারকে সুযোগ করে দিতে হয় ফাঁদে পা দেওয়ার। তারপর যাকে সব মিটে গেলে তোমরা আমার কাছে ইন্স্যুরেন্স করবে। হ্যাঁ, ভালো প্ল্যান আছে। রুদ্র আর পামেলা একে অপরের দিকে তাকালো। মনে মনে তারা জানত এই তদন্তটা সহজ হবে না, কিন্তু এখন আর পিছু হটার কোনো পথ নেই। গোয়েন্দা, রুদ্র আর পামেলা তিনজনে একটা ক্যাফেতে বসে আছে। গরম কফি হাতে নিয়ে গোয়েন্দা জানালো, তাহলে কি দাঁড়ালো? সন্দীপ তার ডায়েরিতে লেখা কুসুম আসলে কোনো সাংকেতিক নাম নয়, এটা একজন মেয়ের নাম। সে হয়তো এই চক্রের অন্যতম সাক্ষী। তাহলে সে এখন কোথায়? সেই প্রশ্নটাই সবচেয়ে কঠিন। কুসুম মাস দুয়েক আগে দার্জিলিং থেকে হঠাৎ উধাও হয়ে যায়। কেউ জানে না সে বেঁচে আছে নাকি। ওকেও মেরে ফেলা হয়েছে? সেটাই জানা দরকার। তবে আমার কাছে একটা ছোট্ট সূত্র আছে। কি সূত্র? গোয়েন্দা তার ব্যাগ থেকে একটা পুরনো ফটোগ্রাফ বের করল। ছবিতে এক তরুণী মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে, পরনে শাড়ি, চোখে গভীর দৃষ্টি। এই মেয়েটাই কুসুম। গোয়েন্দা ছবিটি টেবিলে রাখল। সে একসময় হিমালয় থিয়েটারের অভিনেত্রী ছিল, কিন্তু তারপর হঠাৎ উধাও হয়ে যায়। অনেকে বলে সে স্বেচ্ছায় আত্মগোপন করেছে, আবার কেউ বলে সে খুন হয়েছে। তবে আমি বিশ্বাস করি সে এখনো বেঁচে আছে। পামেলা ছবিটা হাতে নিয়ে দেখল। কুসুমের সঙ্গে কারো যোগাযোগ ছিল? কেউ জানে সে কোথায় থাকতে পারে? হ্যাঁ, আর একটা সূত্র আছে। দার্জিলিংয়ের চৌরাস্তা মোড়ের এক চায়ের দোকানে নাকি কুসুম প্রায় যেত। ওখানে একবার খোঁজ খবর। রুদ্র উঠে দাঁড়ায়। তাহলে আমাদের দেরি করা কেন? চলো সেই দোকানেই যাই। চৌরাস্তা মোড়ে একটা পুরনো কাঠের চায়ের দোকান, নেপালি টি স্টল। দোকানের মালিক প্রৌঢ় মানুষ জনার্দন তামাং। চায়ের কাপ ধুতে ধুতে তাদের দিকে তাকালো। গোয়েন্দা এগিয়ে গিয়ে বলল, দুর্যোধনদা, আপনাকে একটা ছবি দেখাবো, চিনতে পারবেন কিনা বলুন তো। স্যার, আমার নাম জনার্দন, ছবি দেখান। গোয়েন্দা পকেট থেকে কুসুমের ছবি বের করে দেখালো। জনার্দন ছবি দেখেই চমকে উঠল। এই মেয়ে, একে তো আমি চিনি, প্রায় এখানে আসতো মাঝে মাঝে, কিন্তু মাস দুয়েক হলো হঠাৎ উধাও হয়ে গেল। আপনি কি কিছু জানেন?
সে কোথায় যেতে পারে? জনার্দন কিছুক্ষণ ভাবল, তারপর বলল, একবারও এখানে এসেছিল, দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। জিজ্ঞাসা করতে এসে বলেছিল ওর কেউ পিছনে লেগেছে। তখন আমি জিজ্ঞেস করেছিলাম কে, ও বলেছিল হিমালয় থিয়েটারের কিছু লোক। তারপর একদিন ও আমার কাছে এসে বলল সে দার্জিলিং ছাড়ছে। সে কি, কোথায় যাচ্ছে বলেছিল? না, শুধু বলেছিল পাহাড়ের ওপারে কোথাও যাবে। পাহাড়ের ওপারে বলতে কালিম্পং? হয়তো, তবে ওর চোখে ভয় ছিল, জানো। ও জানতো কোথাও পালিয়ে গেলেও শেষ রক্ষা হবে না। আমরা কালিম্পং যেতে পারি, সেখানে হয়তো কেউ কিছু জানবে। তাহলে কালই আমরা কালিম্পং যাব। হ্যাঁ, কিন্তু সাবধানে, কারণ কুসুমকে খুঁজে পাওয়ার চেষ্টা আমরা একাই করছি না। যারা সন্দীপ তাকে খুন করেছে তারা ওকে খুঁজছে। সকালের প্রথম আলোয় দার্জিলিংয়ের পাহাড়ের ওপরে সোনালি রং ছড়িয়ে পড়ছে। রুদ্র, পামেলা আর গোয়েন্দা কালিম্পং যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জনার্দন তামাং জানিয়েছিল কুসুম সম্ভবত পাহাড়ের ওপরে কোথাও লুকিয়ে আছে, আর কালিম্পংই হতে পারে তার শেষ আশ্রয়স্থল। কালিম্পং যাওয়ার আগে আমাদের কিছু পরিকল্পনা করা দরকার, কারণ আমরা যেভাবে এগোচ্ছি তাতে ওরা আমাদের গতিবিধি টের পেয়ে যেতে পারে। তাহলে কি করব? চুপচাপ বসে থাকবো? না, তবে সাবধানে যেতে হবে। আমরা আলাদা আলাদা বেরোবো, কেমন? ওরা যদি নজর রাখে তাহলে বিভ্রান্ত হবে। ঠিক আছে, তাহলে আমরা 3 ভাগে যাত্রা করব। রুদ্র প্রথমে একটি শেয়ার জিপে উঠে বসল, যেটা কালিম্পংয়ের দিকে যাচ্ছিল। পামেলা কিছুক্ষণ পর আরেকটি গাড়িতে উঠল এবং গোয়েন্দা একা একা পাহাড়ি পথ ধরে অন্য একটি গাড়িতে উঠল। সারি সারি পাহাড়ের ভাঁজে ঢাকা রাস্তা দিয়ে গাড়িগুলো এগিয়ে চলছিল। রুদ্র জানালার বাইরে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল সে একবার দেখে নিল তাদের পিছু কেউ নিচ্ছে কিনা। পেছনের গাড়িগুলোর দিকে একবার চোখ বুলিয়ে দেখেও তেমন কিছু ধরা পড়ল না। একসময় কালিম্পংয়ের প্রবেশদ্বার দেখা গেল। ছোট্ট শহর, শান্ত অথচ রহস্যময়। এখানে একসময় ব্রিটিশরা এসেছিল, ব্যবসা বাণিজ্য গড়ে তুলেছিল, কিন্তু এখন এই জায়গার পরিবেশ কিছুটা অন্যরকম লাগছিল রুদ্রর কাছে। গাড়ি থেকে নেমে এসে অপেক্ষা করছিল পামেলা ও গোয়েন্দার জন্য। মিনিট 10 পর পামেলা এসে হাজির হলো, আর গোয়েন্দা একটু দেরি করল। তাহলে 3 ভাগে ভাগ হয়ে খোঁজা যাক। আমি বাজারের দিকে যাচ্ছি। আমি পাহাড়ের কাছে যে পুরনো মঠ আছে সেখানে যাব। পাহাড়ি গ্রামগুলোর মানুষ অনেক কিছু জানে। তাহলে আমি পুরনো রাস্তাগুলোর আশেপাশে খোঁজ নিচ্ছি। 3 জন 3 দিকে রওনা হলো। রুদ্র হাঁটছিল কালিম্পংয়ের পুরনো রাস্তা ধরে। এই রাস্তা ধরে গেলেই কিছু পুরনো ব্রিটিশ বাংলো পড়ে, যেখানে এখন লোকজন কম বাস করে। বেশ কিছুক্ষণ খোঁজ খবর করার পর একটা ছোট দোকানের সামনে দাঁড়িয়ে সে ছবি দেখিয়ে দোকানদারকে জিজ্ঞাসা করল, দাদা, এই মেয়েটিকে খুঁজছি, নাম কুসুম, বয়স ওই 20-এর কাছাকাছি, লম্বা চুল, গায়ের রং ফর্সা। আপনার এখানে কখনো দেখেছেন? দোকানদার এক মুহূর্ত ভাবল, তারপর মাথা নাড়ল। নাম জানি না, তবে কিছুদিন আগে একটা মেয়ে এসেছিল। সে এসে বলেছিল কোনো ভালো জায়গা আছে কিনা থাকার জন্য। তারপর আমি বলেছিলাম এখানে এক বৃদ্ধ ভদ্রলোক আছেন, তিনি মাঝে মাঝে ভাড়া দেন। মেয়েটা সেদিন সন্ধ্যায় তার সঙ্গে কথা বলতে গিয়েছিল। ওনার নাম বলুন আর ঠিকানাটা দিন। নাম হলো লালচেন গ্যালে। উনি বৌদ্ধ মঠের কাছে একটা ছোট বাংলোয় থাকেন। রুদ্র দোকানদারকে ধন্যবাদ জানিয়ে দ্রুত সেই দিকেই রওনা হল। এদিকে পামেলা বাজারে খোঁজ নিচ্ছিল। এক বৃদ্ধা তাকে বলল, এর নাম কুসুম, কিন্তু সে তো বলেছিল তার নাম কাঞ্চন, এখানে এই ছিল।
সে কি বলছিল, কোথায় যাবে? না, তবে এক যুবকের সাথে কথা কইছিল যে এখানকারই বাসিন্দা, তার নাম দাওয়াল। পামেলা দাওয়ালের খোঁজ শুরু করল। অন্যদিকে গোয়েন্দা মঠের কাছে পৌঁছে এক বৃদ্ধ ভিক্ষুকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা, আপনার এখানে কি কোনো নতুন মেয়ে এসেছিল? একটা মেয়ে কয়েকদিন আগে এসেছিল। সে খুব আতঙ্কের মধ্যে ছিল, কিন্তু তার পরের দিনই উধাও হয়ে যায়। তবে একটা কথা বলি, সেদিন রাতে আমি দেখেছিলাম কয়েকজন অপরিচিত লোক ওই মঠের চারপাশে ঘুরছিল। মনে হচ্ছে যেন কাউকে খুঁজছে। গোয়েন্দা চিন্তিত হল, তাহলে কি কুসুম ধরা পড়ে গেছে? রুদ্র বাংলোর সামনে এসে দাঁড়ালো। দরজার কড়া নাড়তেই এক বৃদ্ধ বেরিয়ে এলো। আপনি লালচেন গেলে? হ্যাঁ, কি চাই? আপনার কাছে কয়েকদিন আগে একটি মেয়ে এসেছিল, নাম কুসুম। সেই এখন কোথায়? সে এখানে এসেছিল, কিন্তু বেশি দিন থাকেনি। একদিন রাতে সে হঠাৎ পালিয়ে যায়। সে কি কিছু বলেছিল? সেরম কিছু নয়, তবে দাওয়াল বলে একজন এসেছিল ওর সাথে দেখা করতে। রুদ্র দ্রুত ফোন বের করে পামেলাকে কল করল। পামেলা, তুমি দাওয়াল নাম শুনেছ? হ্যাঁ, আমি এখন ওকে খুঁজতে যাচ্ছি। তাহলে সাবধানে থেকো। মনে হচ্ছে আমরাই শুধু কুসুমকে খুঁজছি না। তাহলে তাড়াতাড়ি এসো। মনে হচ্ছে দাওয়ালি আমাদের কুসুমের শেষ সূত্র। তারা তিনজনে কালিম্পংয়ে এক খোঁজ নিয়ে জানতে পারল কুসুম নামে একজন মেয়ে কিছুদিন আগে একটা লজে উঠেছিল, কিন্তু কয়েকদিন পরই কোথাও চলে গেছে। তারা লজের ম্যানেজারের সঙ্গে দেখা করল। ও মেয়ে খুব ভয় পেয়েছিল, রাতে ঘুমোতে পারতো না। বলেছিল কিছু লোক ওকে মারতে চাইছে। তারপর একদিন হঠাৎ চলে গেল। আপনি কি জানেন সে কোথায় যেতে পারে? ও বলেছিল সে থিয়েটারে ফিরে যাবে। কোন থিয়েটার? হিমালয় থিয়েটার। এই নাম শুনে সবাই চমকে উঠল। এই থিয়েটার সম্পর্কে আগে কিছু সন্দেহ হচ্ছিল। তারা দ্রুত দার্জিলিংয়ে ফিরে হিমালয় থিয়েটারের খোঁজ নিতে শুরু করল। রুদ্র আর পামেলা ছদ্মবেশ নিয়ে হিমালয় থিয়েটারের কর্মচারী হিসেবে যোগ দিল। তারা দেখতে পেল থিয়েটারের পরিচালক সুমিত রায়চৌধুরী খুবই কড়া মানুষ, আর তার চারপাশে কিছু সন্দেহজনক লোক ঘোরাফেরা করছে। পামেলা এক মেকআপ আর্টিস্টের সঙ্গে বন্ধুত্ব করল। তুমি নতুন এসেছ, সাবধানে থেকো। রুদ্র ও পামেলা থিয়েটারের পেছনে একটা পরিত্যক্ত ঘর আবিষ্কার করল। দরজার ফাঁক করে তারা দেখল ভিতরে একটা মেয়ে কাঁদছে। রুদ্র ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, তুমি কি কুসুম? মেয়েটি বেশ চমকে উঠল। না, কুসুম আমার থিয়েটারের নাম। আমার আসল নাম সুদর্শনা ছেত্রী। তাহলে কুসুম বলে কি কেউ নেই? না, কুসুম আমার অভিনয়ের নাম। কিন্তু সত্যি বলতে এই নামটাই আমাকে শেষ করে দিচ্ছে। তুমি কেন লুকিয়ে আছো? কারণ সুমিত রায়চৌধুরী শুধু নাটকের পরিচালক নয়, সে ব্লু ফিল্ম চক্রের একজন সদস্য। এই কথা শুনে রুদ্র ও পামেলা চমকে উঠল। সুদর্শনা বলল, আমি একটা বড় সত্যি জেনে ফেলেছিলাম, তাই ওরা আমাকে মারতে চায়। তাহলে আমাদের একসাথে শেষ করা দরকার। গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করে তারা জানালো থিয়েটারের অন্দরমহলে যে ভয়ঙ্কর চক্র চলছে তার চরম প্রমাণ তারা পেয়েছে। গোয়েন্দা বলল, এবার অভিযান শুরু করতে হবে। গোয়েন্দা রাতের অন্ধকারে থিয়েটারের চারপাশে ঘুরে দেখছিল। পামেলা আর রুদ্র তার সঙ্গে ছিল। সুদর্শনা ভয় কাঁপছে। আমি সত্যিটা সামনে আনতে চাই। তুমি বলেছিলে সুমিত শুধু নাটকের পরিচালক নয়, ব্লু ফিল্ম চক্রেরও সদস্য।
কিন্তু এই চক্রের আসল মাথা কি? সুমিতের পিছনে একজন প্রভাবশালী মানুষ আছে, রাজনীতিবিদ বিক্রম সেন। একজন রাজনীতিবিদ? তাহলে এটাই এতদিনের রহস্য। বিক্রম সেন এই চক্রের আসল পরিচালক। সুমিত শুধুমাত্র তার আদেশ অনুসরণ করে। অনেক মেয়েকে এখানে ফাঁসিয়ে আনা হয়েছে, যারা পরে গায়েব হয়ে গেছে। এবার আমাদের হাতে প্রমাণ দরকার। গোয়েন্দা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাদের থিয়েটারের ভেতরে ঢুকতে হবে এবং সেই গোপন রেকর্ডিংস খুঁজে বের করতে হবে যেখানে বিক্রম সেন ও সুমিতের কুকর্মের তথ্য আছে। ওরা যদি জানতে পারে আমি সত্যিটা ফাঁস করছি, তাহলে আমাকে মেরে ফেলবে। তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমরা তোমাকে বাঁচাবো, কিন্তু আমাদের দ্রুত কাজ করতে হবে। রুদ্র আর পামেলা পরের দিন ছদ্মবেশে থিয়েটারের ভিতরে ঢুকে পড়ে। পামেলা একজন কর্মীর সঙ্গে থেকে জানতে পারে থিয়েটারের নিচে একটি গোপন ঘর আছে যেখানে সব ভিডিও রেকর্ড রাখা হয়। রুদ্র বলল, তাহলে আমাদের ওই গোপন ঘরে ঢুকতেই হবে। গোয়েন্দা বাইরে পাহারা দিচ্ছিল আর সুদর্শনা তাদের নির্দেশ। রাত্রি গভীর হলে রুদ্র আর পামেলা নিঃশব্দে থিয়েটারের নিচের অংশে চলে গেল। পেছনের করিডোর ধরে এগোতে এগোতে তারা একটা লোহার দরজার সামনে এসে দাঁড়ালো। পামেলা বলল, এটাই গোপন ঘর, কিন্তু দরজা বন্ধ। রুদ্র চারপাশে দেখল দেওয়ালের উপরে একটা ছোট জানালা ছিল। আমি ওখানে ঢুকে দরজা খুলে দিচ্ছি। সে জানালার ফাঁক দিয়ে ভিতরে ঢুকে গেল। কয়েক সেকেন্ড পর দরজা খুলল আর পামেলা ভেতরে ঢুকল। ভিতরে তারা তাকিয়ে দেখে সারি সারি হার্ড ড্রাইভ আর ক্যামেরার ফুটেজ রাখা আছে। পামেলা একের পর এক ভিডিও খুলতে লাগল। হঠাৎ তারা এমন কিছু দেখতে পেল যা দেখে শিউরে উঠল। বিক্রম সেন নিজেই কিছু মেয়েদের হুমকি দিচ্ছে। রুদ্র দ্রুত ফোন বের করে ভিডিও রেকর্ড করতে শুরু করল। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ শোনা গেল। গোয়েন্দা ওদের মেসেজ করে বলল, তোমাদের কাজ শেষ করো, ওরা চলে আসছে। রুদ্র আর পামেলা দ্রুত প্রয়োজনীয় ভিডিও কপি করে বের হতে গেল। কিন্তু ঠিক তখনই দরজার সামনে দাঁড়িয়ে গেল সুমিত রায়চৌধুরী। সে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমরা ভাবছো আমি বুঝতে পারিনি? তোমাদের পালানোর কোনো উপায় নেই। তারা দুজনে একে অপরের দিকে তাকালো। সুমিত রায়চৌধুরী দরজার সামনে দাঁড়িয়েছিল, ঠোঁটের কোণে এক বিকৃত হাসি। পিছনে দুজন দেহরক্ষী দাঁড়িয়ে, হাতে রিভলভার। রুদ্র আর পামেলা ভিতরে আটকে গেছে। গোয়েন্দা বার্তা পাঠালো, অবস্থা ভালো না, বের হওয়ার পথ খোঁজো। রুদ্র একপাশে থাকা পুরনো কাঠের তাকের দিকে তাকিয়ে দ্রুত একটা পরিকল্পনা করল। পামেলাকে নির্দেশ করল, তুমি লাইট বন্ধ করে দাও। পামেলা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে দেওয়ালের সুইচটা চাপল। ঘরটা এক মুহূর্তে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে গেল। সুমিত ধমক দিয়ে বলল, এই চালাকি চলবে না, বেরিয়ে আসো। কিন্তু রুদ্র এর মধ্যেই তাকের উপরের একটি লোহার বাক্স তুলে দেহরক্ষীদের দিকে ছুঁড়ে মারল। তীক্ষ্ণ শব্দে বাক্সটা তাদের গায়ে গিয়ে পড়তে তারা ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল। এই সুযোগে পামেলা দ্রুত দরজার কাছে পৌঁছে রুদ্রকে ইশারা করল। গোয়েন্দা বাইরে থেকে বললেন, তোমরা বের হও, আমি ওদের সামলাবো। রুদ্র আর পামেলা দরজা ঠেলে বেরিয়ে আসতেই দেখতে পেল গোয়েন্দা একটা মোটা কাঠের লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। তিনি এক দেহরক্ষীর হাতে প্রচণ্ড আঘাত করল। সে সঙ্গে সঙ্গে বন্দুক ফেলে দিল। ওদেরকে আটকাও! কিন্তু এরই মধ্যে রুদ্র আর পামেলা করিডোর ধরে ছুটতে শুরু করল। তারা থিয়েটারের পিছনের দিকে ছুটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গুলির আওয়াজ শোনা গেল। একটা গুলি দেওয়ালের গায়ে লাগলো আর টুকরো ইট ছিটকে রুদ্রের কাঁধে লাগলো। সে ব্যথা অনুভব করলেও থামল না। তাড়াতাড়ি গাড়ির কাছে যাও। তারা তিনজন গলির মধ্যে দিয়ে বের হয়ে রাস্তার ধারে রাখা গাড়ির দিকে দৌড়ে গেল।
ঠিক তখনই একদল লোক থিয়েটারের ভিতর থেকে বেরিয়ে এসে তাদের পিছু ধাওয়া করল। গাড়ির দরজা খুলে রুদ্র আর পামেলা দ্রুত উঠে বসল। গোয়েন্দা চালকের আসনে বসে ইঞ্জিন চালু করলেন। গাড়িটা গর্জে উঠল। ঠিক তখনই এক বন্দুকধারী গাড়ির সামনে এসে বন্দুক তাক করল। আমরা তো বেরোতে পারবো না। গোয়েন্দা ঠান্ডা গলায় বললেন, দেখো কেমন বেরোতে পারি। তিনি স্টিয়ারিং ঘুরিয়ে এক ধাক্কায় গাড়িটা পিছন দিকে চালালেন। তারপর দ্রুত একটা বাঁক নিয়ে বন্দুকধারীর পাশ কাটিয়ে সামনের রাস্তার দিকে ছুটে চললেন। পেছন থেকে আরো গুলির শব্দ শোনা গেল, কিন্তু তারা দ্রুত গতিতে পালিয়ে গেল। পামেলা দ্রুত ব্যাগের মধ্যে থেকে হার্ড ড্রাইভটা বের করে বলল, আমাদের কাছে প্রমাণ আছে, এখন শুধু এটা পুলিশের হাতে তুলে দিতে হবে। গোয়েন্দা গম্ভীর মুখে বললেন, বিক্রম সেনের মতো একজন ক্ষমতাশালী রাজনীতিবিদের বিরুদ্ধে সরাসরি গেলে বিপদ হতে পারে। আমাদের আগে নিশ্চিত হতে হবে আমরা নিরাপদ আছি। তাহলে এখন আমরা কোথায় যাব? কালিম্পংয়ে এক পুরনো বন্ধু আছে যে আমাদের সাহায্য করতে পারে। প্রথমে ওখানে যাই। গাড়িটা পাহাড়ি রাস্তা ধরে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কিন্তু রুদ্র জানত এই লড়াই এখানেই শেষ নয়, বরং আসল যুদ্ধ এখনো বাকি। গাড়ির হেডলাইট বন্ধ করে পাহাড়ি রাস্তায় ধীর গতিতে এগোচ্ছিল গোয়েন্দা, রুদ্র ও পামেলা। তারা কালিম্পংয়ের নির্জন এক পুরনো বাংলোতে পৌঁছল। কুসুম ওদের অপেক্ষায় ছিল। আর দেরি করা যাবে না কুসুম, আমাদের সব বলতে হবে। সুমিত রায়চৌধুরী আর তার পিছনে থাকা আসল মাথা কে? রুদ্র কুসুমের দিকে তাকিয়ে বলল, সুমিত রায়চৌধুরী শুধু একটা মুখোশ। আসল খেলা চালাচ্ছে বিক্রম সেন, বড় নেতা, সমাজসেবার নামে অন্ধকার জগৎ নিয়ন্ত্রণ করে। তার হাত লম্বা, প্রশাসন থেকে মিডিয়া সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। বিক্রম সেন এত বড় একজন নেতা এই কাজের সঙ্গে জড়িত? আমি যখন বুঝতে পারি থিয়েটারের আড়ালে কি চলছে তখনই পালিয়ে যাই। সন্দীপটাকেও সাবধান করেছিলাম, কিন্তু ওকে মেরে ফেলা হয়। এখন ওরা আমাকেও চাইছে, কারণ আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ কোথায়? কুসুম হাত বাড়িয়ে তার ব্যাগ থেকে একটা হার্ড ড্রাইভ বের করল। এতে সব তথ্য আছে, ব্লু ফিল্ম চক্রের ভিডিও, বিক্রম সেনের লোকেদের নাম, তাদের লেনদেনের হিসেব ইত্যাদি। কিন্তু এটা পুলিশের হাতে তুলে দেওয়া সহজ হবে না। গোয়েন্দা চশমা ঠিক করে বললেন, তাহলে আমাদের আগে বিক্রম সেনের লোকেদের চোখে ধুলো দিতে হবে। ওরা নিশ্চিতভাবে আমাদের পেছনে আছে। ঠিক তখনই বাংলোর বাইরে একটা গাড়ির শব্দ শোনা গেল। সবাই চুপ হয়ে গেল। ওরা কি আমাদের খুঁজে পেয়েছে? পামেলা দ্রুত জানালার পাশ দিয়ে উঁকি দিল। কালো এসইউভি, 3 জন লোক নামছে। আমাদের পালানোর পথ খুঁজতে হবে। ওরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলতে পারে। পেছনের দরজা দিয়ে বের হওয়া যায়, কিন্তু জঙ্গলের মধ্যে নামতে হবে। ওরা যদি ধরে ফেলে? তাহলে আমাকে বিশ্বাস করো, চলো, সময় নষ্ট করা যাবে না। তারা দ্রুত পেছনের দরজা দিয়ে বেরিয়ে ঘন জঙ্গলের দিকে নামতে লাগল। কিন্তু ওরা কয়েক পা এগোতেই পেছনে গুলির শব্দ শোনা গেল। পামেলা ধাক্কা দিয়ে কুসুমকে নিচু করল। ওরা আমাদের দেখতে পেয়েছে। রুদ্র পাথরের আড়ালে আশ্রয় নিল। আমাদের কিছু করতে হবে, শুধু পালিয়ে গেলে চলবে না। যদি প্রমাণটা ওদের হাতে চলে যায় তাহলে সব শেষ। গোয়েন্দা পকেট থেকে একটা ছোট রিভলভার বের করলেন। আমি সামলাচ্ছি, তোমরা যত দ্রুত সম্ভব পাহাড়ের নিচে নেমে একটা গাড়ির ব্যবস্থা করো। গোয়েন্দা, আপনাকে ফেলে রেখে যাব না। আরে আমি কি বাচ্চা ছেলে? হ্যাঁ, এই বয়সে শখের গোয়েন্দাগিরি করে বেড়াই, জানি কিভাবে বাঁচতে হয়। যাও 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 যাও। রুদ্র আর পামেলা কুসুমকে নিয়ে পাহাড়ের ঢাল বেয়ে নামতে লাগলো। কিন্তু কালো এসইউভির লোকগুলোর মধ্যে একজন তাদেরকে দেখতে পেয়ে চিৎকার করল,
আরে আরে ওই তো নিচে নামছে, ধরো ধরো ধরো। আরও গুলির শব্দ শোনা গেল। পাহাড়ি পথে নেমে যাওয়ার সময় রুদ্রের পা ফসকে গেল, কিন্তু পামেলা সঙ্গে সঙ্গে ওর হাতে ধরে ফেলল। আমরা বাঁচবো তো? বাঁচতেই হবে, আমাদের এই প্রমাণটা সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। গোয়েন্দা পিছনে দাঁড়িয়ে গুলি ছুঁড়ছিলেন। একজন বন্দুকধারী ওনার খুব কাছে এসে পড়ল। রুদ্র, পামেলা, কুসুম অবাক হয়ে দেখল পাহাড়ের ওপাশে পুলিশ এসে পৌঁছেছে। গোয়েন্দা হাত তুলে সামনে এসে বললেন, মি ইজ গোয়েন্দা স্যার, ইন্স্যুরেন্স এজেন্ট। পুলিশের গাড়ি থেকে একজন উচ্চ পদস্থ অফিসার নেমে এলেন। লালবাজার থেকে কমিশনার বিশ্বনাথ পাল আমাদের নির্দেশ দিয়েছিলেন। আমরা খবর পেয়েছি এখানে কিছু অপরাধমূলক কাজ হচ্ছে। কেউ কি ব্যাখ্যা করতে পারেন? অবশ্যই পারি অফিসার, আমাদের কাছে সব প্রমাণ আছে। বিক্রম সেন এবং সুমিত রায়চৌধুরীর কুকীর্তির সমস্ত দলিলপত্র। রুদ্র ব্যাগ থেকে হার্ড ড্রাইভটা বের করে পুলিশের হাতে দিল। এতে সব তথ্য আছে। আমরা বিষয়টা তদন্ত করে দেখব আর আপনাদের সুরক্ষার ব্যবস্থাও করব। এখন আমাদের সাবধান থাকতে হবে, লড়াই এখনো শেষ হয়নি। রাতের শহর দার্জিলিং। পাহাড়ি হাওয়ার শীতল পরশে কুয়াশা ধীরে ধীরে নেমে আসছিল। পাহাড়ের ওপরে লুকিয়ে থাকা রহস্যময় অপরাধ চক্রের ঘাঁটি খুঁজতে প্রস্তুতি নিচ্ছিল গোয়েন্দা, রুদ্র, পামেলা এবং কুসুম। আজ তাদের মূল লক্ষ্য হিমালয় থিয়েটারের পরিচালক এবং ব্লু ফিল্ম চক্রের গুরুত্বপূর্ণ সদস্য সুমিত রায়চৌধুরী। কিন্তু এই জাল অনেক বড়, কারণ এর মাথায় আছে বিক্রম সেন, এক প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তাকে ধরতে গেলে সঠিক প্রমাণ দরকার, আর সেটা মিলবে সুমিত রায়চৌধুরীর কাছ থেকে। সুতরাং প্রথমে সুমিতকে ধরতে হবে। রুদ্র টেবিলের ওপর একটা মানচিত্র বিছিয়ে দিল। গোয়েন্দা বললেন, দেখো, সুমিতের বেশ কিছু গোপন আস্তানা আছে। ও শুধু থিয়েটারের পরিচালক না, ও আসলে এই অপরাধ চক্রের মূল অপারেটর। আমরা জানি ব্লু ফিল্মের ব্যবসা এখানেই চলে, কিন্তু বিক্রম সেনকে ধরতে হলে আমাদের কাছে প্রমাণ দরকার, আর সেটা দিতে পারবে সুমিত। কিন্তু সুমিত তো খুব চতুর। ও যদি আজ করতে পারে যে আমরা ওর পিছু নিয়েছি, তাহলে তো পালিয়ে যাবে। ঠিক কথাই বলেছ পামেলা, তাই আমাদের পরিকল্পনা নিখুঁত হতে হবে। সুমিতকে আগে ধরতে হবে, তারপর ওকে দিয়ে বিক্রম সেনের আসল পরিচয় বার করতে হবে। সুমিত এখন কোথায় থাকতে পারে? কুসুম এতক্ষণ চুপ ছিল। সে মুখ তুলে বলল, আমি জানি। সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। সুমিত রোজ রাতে হিমালয় থিয়েটারে যায়, কিন্তু ওর আসল গোপন ঘাঁটি ওখানে নয়। ওর নিজের একটা রিসর্ট আছে, স্লো ভ্যালি রিসর্ট। ওখানে গিয়ে ও গোপন কাজকর্ম চালায়। আমি শুনেছিলাম ওখানে বিক্রম সেনও মাঝে মাঝে আসে। সুতরাং আমাদের লক্ষ্য স্নো ভ্যালি রিসর্ট। পরদিন রাত 10টা। পুরো দার্জিলিং তখন নির্জন, চারদিক নিস্তব্ধ। গোয়েন্দা, রুদ্র, পামেলা এবং কুসুম পুলিশের সঙ্গে পরিকল্পনা মতো স্নো ভ্যালি রিসর্টের দিকে এগোলো। তারা জানত সুমিত ওখানেই আছে। গোয়েন্দা পুলিশের দিকে তাকিয়ে বললেন, কেউ যেন আগে কিছু বোঝার সুযোগ না দেয়। আমরা ওকে জাল থেকে বের করার জন্য একটা ফাঁক পাতব। কিভাবে? বাঘকে ধরতে গেলে ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করতে হয়। রাত গভীর। স্নো ভ্যালি রিসর্টের সামনে গেটের পাশে একটা সাদা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির ভেতরে বসে আছে ওরা সবাই। অপরিচিত গাড়ি দেখে দারোয়ান ধনরাজ ছুটে এলো। ড্রাইভারের জানালায় চোখ রেখে বোঝার চেষ্টা করল ভেতরে কে আছে। বুঝতে না পেরে সে জানালার কাঁচে দুবার ধাক্কা দিল। জানালার কাঁচ নামল, কিন্তু ভেতর থেকে এলো একটা পিস্তলের নল। ধনরাজ ঘাবড়ে গিয়ে দুপা পিছিয়ে গেল। ইন্সপেক্টর তৎক্ষণাৎ
গাড়ি থেকে নেমে ধনরাজের হাত দুটো পেছন থেকে পেঁচিয়ে ধরল। ধনরাজ ব্যথায় আর্তনাদ করে উঠল। তুই শব্দ করেছিস কি গুলি করে মাথা ফাটিয়ে দেব। ইন্সপেক্টর দাঁত চিপে বলল। গোয়েন্দা ধীরে ধীরে ধনরাজের মুখের কাছে এসে হাসতে হাসতে বলল, বাড়িতে বিবি বাচ্চা আছে তোমার? হ্যাঁ হুজুর, আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন, আমি গরিব আদমি আছি হুজুর। তা একটা ফ্যামিলি পলিসি না করিয়ে কি করে তোমায় ছাড়ি বলো তো ধনরাজ? আপনি যা বলবেন আমি সব করব। দুটো কাজ তোমায় করতে হবে, আর একটা করবে না, বুঝেছো? আপনি বলেন হুজুর। হ্যাঁ, করবে না যেটা, সেটা হলো পালানোর চেষ্টা। মানে পুলিশ গুলি চালালে আমার কিছু করার থাকবে না তো? জি হুজুর। তা তোমার মালিক সুমিত রায় চৌধুরী আজ কখন আসবে ধনরাজ? কোনো ঠিক নেই, ওই 8-9 বাজে। তবে একটা মেম সাহেব এসেছেন হুজুর, ওনার আসবার কথা বলেছিলেন সুমিত বাবু। যেরকম কাজ করছিলে করে যাও, হ্যাঁ, শুধু আমাদের ইশারার অপেক্ষা করো। ঠিক সেই সময় দূরে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তায় একটা গাড়ির হেডলাইট দেখা গেল। সুমিত বাবু আগেয়া। গোয়েন্দা তৎক্ষণাৎ বলল, রুদ্র, এই ব্যাটাকে নিয়ে তুমি ওইদিকে যাও। ইন্সপেক্টর, আপনি পুলিশ লাইন রেডি করুন, আমি বরং গাড়ি থেকে একটু শুই। মানে? আরে মানে জানে পরে হবে, রাঘব বোয়াল ধরতে যাচ্ছেন, তৈরি হন। বলেই গোয়েন্দা গাড়ির ড্রাইভারের সিটে গিয়ে বসল। ইন্সপেক্টর ওয়াকি টকিতে খবর পাঠালো। রুদ্র ধনরাজকে নিয়ে মিটার রুমে লুকিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই একটা কালো গাড়ি এসে দাঁড়ালো রিসর্টের সামনে। রিসর্টের গেট খোলা দেখে আরোহী গাড়ি থেকে নামল। কিছুটা দূরে একটা সাদা গাড়ি দেখে সে পকেটের ভিতরে পিস্তলটা চেপে ধরল। ধীরে ধীরে সে গাড়িটার কাছে এগিয়ে গেল। ড্রাইভারের সিটে একটা মোটা সোটা লোক নাক ডেকে ঘুমোচ্ছে। জানালা খোলা, দরজাও খোলা। কি অদ্ভুত লোক! দারোয়ান কোথায়? ড্রাইভার লোকটা মিটার রুমের দিকে আঙুল দেখিয়ে বলল, কারেন্টে কি সমস্যা হয়েছে? তুমি কাকে নিয়ে এসেছো? পায়েল ম্যাডাম সুমিত বাবুর সাথে দেখা করতে এসেছেন। যদি ম্যাডাম নায়িকা হয়ে যায় আমারও মাইনে বেড়ে যাবে। ভদ্রলোক চলে যাচ্ছিল। ড্রাইভার লোকটা তাকে পেছন থেকে ডেকে বলল, স্যার 1 মিনিট। ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। আপনিও কি একই রকম দেখা করতে এসেছেন রাতে? মানে? না মানে পিড়ি থাকলে একটা দিন না। রমেশ বলেই ভদ্রলোক কাকে যেন ফোন করলেন। তারপর রিসর্টে চলে গেলেন। রিসর্টের লঞ্চে বসে আছে পামেলা। তার পরনে উগ্র পোশাক, লাল লিপস্টিক, হালকা মেকআপ, যেন একজন উঠতি মডেল যে সিনেমার জন্য মরিয়া। সে মোবাইল হাতে ব্যস্ত থাকার অভিনয় করছিল, কিন্তু তার মনের মধ্যে ছিল অন্য কিছু। তার ব্যাগের ভিতরে লুকোনো ছিল ছোট্ট একটা অডিও রেকর্ডার, যা সরাসরি গোয়েন্দা রুদ্র আর পুলিশের কানে লাইভ শব্দ পাঠাচ্ছিল। কিছুক্ষণ পরেই দরজা খুলে রিসর্টের মালিক সুমিত রায় চৌধুরী প্রবেশ করলেন। সে কালো শার্ট আর ধূসর ব্লেজার পরা, চোখে সোনালি ফ্রেমের চশমা, কিন্তু দৃষ্টি ছিল শিকারীর মতন। সে এক নজরেই বুঝে নেয় কে কতটা মূল্যবান। সুমিত রায় একটা মোটা সিগারেট ধরিয়ে বলল, তুমি পামেলা, তাই তো? শুনেছি তুমি নায়িকা হতে চাও। পামেলা একটু লজ্জার ভান করে বলল, হ্যাঁ স্যার, অনেক দিন ধরে চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বড় সুযোগ পাচ্ছি না। সুমিতে তার পাশে একটা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বসল, মুচকি হাসল।
বড় সুযোগ, সে তো আমি দিয়েই দিতে পারি। শুধু একটু মডেলিং নয়, বলিউডে কাজ করবে, টপ ব্র্যান্ডের বিজ্ঞাপন পাবে, রাতারাতি স্টার হয়ে যাবে। পামেলার মুখে আগ্রহের ভান। সে কৌতূহল দেখিয়ে বলল, সত্যি স্যার, কিন্তু কিভাবে? সুমিত গ্লাসে মদ ঢালতে ঢালতে বলল, সবাইকে তো সেই সুযোগ দেই না, কিন্তু তুমি দেখতে বেশ আকর্ষণীয়। তোমার শরীরে একটা জাদু আছে, আর এই জাদু যদি ঠিকমতো কাজে লাগাতে পারো তাহলে তোমার জন্য পুরো দুনিয়াটা বদলে যাবে। আপনার কথা ঠিক বুঝতে পারছি না স্যার। বোঝার দরকার নেই, শুধু আমার সঙ্গে চলো। তার চোখের ভাষা বদলে গেল। হাসির আড়ালে এক রাক্ষসে লালসা, কিন্তু হঠাৎই সে থেমে গেল। তার মুখের হাসি মিলিয়ে গেছে। আচ্ছা, তুমি ভেবেছো আমি খুব বোকা না? আমি তোমাকে অনেক আগেই চিনেছি। গোয়েন্দা, রুদ্র আর পুলিশ রেকর্ডারের মাধ্যমে সব শুনতে পাচ্ছিল, কিন্তু এই কথাটা শুনে রুদ্রের হৃদস্পন্দন থমকে গেল। এর মানে কি ওরা আমাদের ফাঁদ বুঝে গেছে? সুমিত পামেলার দিকে তাকিয়ে বলল, তুমি কি ভেবেছিলে আমি বুঝতে পারিনি? তোমরা সবাই আমাকে ধরতে এসেছো, তাই তো? বেশ, এবার দেখি কিভাবে বের হও। সে হাত বাড়িয়ে একটা বোতাম টিপল। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল, লক হয়ে গেল ঘর। এবার তোমার রক্ষা নেই পামেলা। পামেলা বুঝতে পারল সে মারাত্মক বিপদে পড়েছে। ধনরাজ, এখনই মেন সুইচ বন্ধ করো। ধনরাজ সঙ্গে সঙ্গে মেন সুইচ অফ করল। গোটা রিসর্ট ঘন অন্ধকারে ঢেকে গেছে। মুহূর্তের মধ্যে আলো নিভে যাওয়ায় সুমিত হতভম্ব হয়ে পড়ল। এটা কি হচ্ছে? আমরা পুলিশ, কেউ নড়াচড়া করবেন না। সুমিত রাগে গর্জে উঠল, না, আমি সহজে ধরা দেব না। এরপরই রিসর্টের ভেতর থেকে গুলির আওয়াজ ভেসে এলো। পামেলা! সে ছুটে রিসর্টের দিকে দৌড়ে গেল। গোয়েন্দা আর পুলিশও তার পিছু নিল। দূরে রাস্তায় বেশ কয়েকটা হেডলাইট দেখা গেল। সঙ্গে সঙ্গে পুলিশের একটা জিপ বেরিয়ে গেল সেই দিকে। ধনরাজ বেগতিক দেখে মেন সুইচ অন করে দিয়েছে। আলোতে দেখা গেল পামেলা মেঝেতে উল্টো হয়ে পড়ে আছে। তার পাশেই সুমিত। তার পায়ে গুলি লেগেছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে চারদিকে। সব শেষ। সে অপরাধীকে আমরা ধরতে চেয়েছিলাম, কিন্তু সে গুলি চালাতে গিয়েছিল, ফলে পুলিশের গুলিতে মারা গেল। এর মানে কি? পামেলা দিদি? রুদ্র পামেলার কাছে গেল, ভয়ে ভয়ে তাকে সোজা করল। পামেলা শ্বাস নিচ্ছে। ওর ডান কাঁধে একটা গুলি লেগেছে, অজ্ঞান হয়ে গেছে। ইন্সপেক্টর, অ্যাম্বুলেন্স, কুইক! বিক্রম সেন এখন আমাদের পরবর্তী টার্গেট। রাতের হিমালয়ের বাতাস আরো শীতল হয়ে উঠল। রক্ত আর প্রতিশোধের গন্ধ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। পুলিশ অফিসার বলল, সুমিত রায় চৌধুরী, আপনি পুলিশের হাতে গ্রেপ্তার। আপনার বিরুদ্ধে ব্লু ফিল্ম চক্র পরিচালনা ও মানব পাচারের অভিযোগ আছে। সুমিত ততক্ষণে ভয় পেয়ে গেছে। চারদিকে পালানোর পথ খুঁজেও সে ব্যর্থ। এবার আর পালানোর জায়গা নেই সুমিত, সব কিছু শেষ। তোমার জন্য আমার জীবনটা নরক হয়ে গিয়েছিল, এবার তুমি তোমার শাস্তি ভোগ করবে। সুমিত বাধ্য হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করল। পুলিশ সুমিতকে ধরে নিয়ে যাওয়ার সময় গোয়েন্দা ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালেন। আমরা জানি তুমি শুধু একজন মোহরা মাত্র, কিন্তু আসল খেলোয়াড় কে? আমাদের বলো, বিক্রম সেন কোথায়? আমি কিছু জানি না, আমি কিছু করিনি। সত্যি? তাহলে আমরা তোমাদের সমস্ত কুকীর্তির ভিডিও প্রমাণ মিডিয়ার হাতে তুলে দিই। সুমিত মুখ নিচু করল। বুঝতে পারল
এখন বাঁচার কোনো উপায় নেই। বিক্রম সেন ওই ওই এই সবের আসল মাথা, ওই সব কিছু নিয়ন্ত্রণ করে। আমি শুধু তার আদেশ পালন করি। ঠিক আছে, তাহলে এবার আমাদের পরবর্তী শিকার বিক্রম সেন। সুমিত বাবু ধরা পড়ার পর গোয়েন্দা, রুদ্র, পামেলা এবং কুসুম আবার একসঙ্গে বসল। একটা অপরাধ চক্র ধ্বংস করা হলো, কিন্তু এটা আসল লক্ষ্য নয়। আমরা যদি বিক্রম সেনকে না ধরতে পারি তাহলে সবকিছুই বৃথা যাবে। এখন আমাদের চূড়ান্ত অভিযান শুরু করতে হবে। এবারের খেলা আরও বড়। বিক্রম সেন জানে আমরা ওর কাছাকাছি চলে এসেছি, তাই সে হয়তো আগে থেকেই পালানোর ব্যবস্থা করছে। তাহলে আমাদেরও দ্রুত পদক্ষেপ নিতে হবে। কাল সকালেই আমরা বিক্রম সেনের সব লুকোনোর জায়গা চিহ্নিত করব এবং পুলিশের সাহায্যে ওকে ধরার ব্যবস্থা করব। কুসুমের চোখে জল টলমল করছে। আমার কাছে এটা শুধু একটা অভিযান নয়, এটা আমার জীবন মরণের লড়াই। আমি চাই এই চক্র ধ্বংস হোক। আমি চাই কেউ আর আমার মতো শিকার না হোক। গোয়েন্দা মৃদু হাসলেন। কলকাতার নামকরা রেস্টুরেন্ট, ভিতরে নরম আলো, সুরেলা মিউজিক আর চারপাশের আনন্দমুখর পরিবেশ এক অন্যরকম অনুভূতি এনে দিয়েছে। রুদ্র, পামেলা, কুসুম আর গোয়েন্দা আজ একসঙ্গে বসেছে ডিনারের টেবিলে। সাম্প্রতিক ঘটনাগুলো যেন এক দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। অবশেষে সবকিছু শেষ হয়েছে। রুদ্র নিরপরাধ প্রমাণিত হয়েছে, বিক্রম সেন পুলিশের জালে ধরা পড়েছে, আর সুমিত রায়চৌধুরীর চক্রান্ত ধূলিসাৎ হয়েছে। ওয়েটার এসে খাবার সার্ভ করতে লাগলো। সবাই মজা করে খাওয়া দাওয়া করছিল। তখনই পাশে রাখা বিশাল টিভি স্ক্রিনে খবর দেখানো শুরু হলো। খবরের উপস্থাপিকা বললেন, কলকাতায় আজ পুলিশের হাতে ধরা পড়ল কুখ্যাত ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা বিক্রম সেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে এবং কোর্টে মামলা শুরুও হয়েছে। পুলিশ জানিয়েছে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসতে পারে। আজ আমাদের সত্যিকারের সেলিব্রেশন করার দিন। এতদিন ধরে এই দৌড়াদৌড়ি, ধোঁকা, শত্রুতা সবকিছু পেরিয়ে অবশেষে আমরা জিতেছি। কিন্তু গোয়েন্দা, আপনি এখনো পুলিশদের মতোই ভাবছেন? এবার একটু বিশ্রাম নিন না, সব তো শেষ। তাই তো বলছি, সব তো হলো, এবার তুমি সেটেল হলেই একটা পলিসি করাবো। এই কথা শুনে সবাই হেসে উঠল। রুদ্র তখন খুব গম্ভীর হয়ে বসেছিল। সে ধীরে ধীরে একটা ছোট বাক্স বের করল, একটা রিং বক্স। তুমি কি জানো, এতদিন ধরে সব ঝড়ঝাপটার মাঝেও একটা জিনিস বুঝেছি। কি? রুদ্র মৃদু হাসল, তারপর রিং বক্সটা খুলল। ভিতরে একটা হীরের আংটি। আমি বুঝেছি তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তুমি না থাকলে আমি হয়তো এতদূর পৌঁছাতেই পারতাম না। তাই আমি চাই তুমি আমার পাশে থাকো সারা জীবন। পামেলার চোখ বিস্ফারিত। রুদ্র, তুমি কি সত্যি? হ্যাঁ পামেলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি রাজি? পামেলার চোখে জল এসে গেল। সে আস্তে করে তার আঙুলটা বাড়িয়ে দিল। হ্যাঁ, আমি রাজি। কুসুম ততক্ষণে উচ্ছ্বাসে চিৎকার করে উঠেছে। ওহ, এটা তো দারুণ খবর। অবশেষে আমি বলেছিলাম, শেষ ভালো যার সব ভালো তার। রুদ্র এক গ্লাস ঠান্ডা জল নিয়ে এক চুমুকে শেষ করল। এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, অবশেষে ন্যায় বিচার হলো। এতদিনের সংগ্রাম বৃথা যায়নি। হ্যাঁ, কিন্তু অপরাধ কখনো শেষ হয় না রুদ্র। একটাকে শেষ করো, আরেকটা এসে দাঁড়াবে।
ঠিক তখনই টিভির পর্দায় আরেকটি খবর ভেসে উঠল। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে এক ব্যক্তি গ্রেপ্তার। সে নাকি বিরল প্রজাতির সাপের বিষ চোরাচালান করছিল। পুলিশের মতে এই বিষ আন্তর্জাতিক বাজারে কোটি কোটি টাকায় বিক্রি হয়। গোয়েন্দা মাথা চুলকে বললেন, বুঝলে, ভাগ্যি সেই সাপটা আমার ক্লায়েন্ট নয়। সবাই একসঙ্গে হেসে উঠল। তাহলে কি এবার আমাদেরও একটু ছুটি নেওয়া উচিত? আরে বাবা, একটু নয়, অনেকটা। অন্তত রুদ্র আর পামেলার বিয়ের আয়োজন শেষ না হওয়া পর্যন্ত। রুদ্র আর পামেলা একে অপরের দিকে তাকিয়ে হাসল। এক নতুন জীবনের সূচনা হতে চলেছে তাদের। শুনছিলেন আমাদের আজকের নিবেদন নীল নটি রহস্য। গল্পকার বিচিত্র বীর্য, গল্প পাঠে ধনরাজ এবং ভিক্ষুর ভূমিকায় আমি সায়ন, সন্দীপ্তা মহুয়া, রুদ্র অতনু, সত্যক বাসক, পামেলা এবং নিউজ অ্যাঙ্কার অঙ্কিতা, গোয়েন্দা সাধ্যায়, জনার্দন এবং লোক রূপঙ্কর, বৃদ্ধা ঝিনুক, পুলিশ এবং লালচেন বিশ্ব, দোকানদার এবং ম্যানেজার তনয়, কুসুম অনুশ্রী, সুমিত অর্ণব, ড্রাইভার এবং গুন্ডা সূর্য, অফিসার কৌশিক। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক বিচিত্র বীর্যকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন।